ওকে। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা আমরা মোটামুটি ইউনিট 1টা শেষ করে নিয়েছি, মোটামুটি কেন পুরোই শেষ করে নিয়েছি, আমাদের কোনো কিছু বাকি নেই এখানে আর। এবার আমাদের হচ্ছে নেক্সট যে ইউনিটগুলো সেগুলো যেতে হবে। এবার কিভাবে যাব সেটা তো অবশ্যই একটা কোশ্চেন, আমরা বিভিন্ন এদিক ওদিক করে পড়বো সেটাই। তবে এখন কেমিক্যাল বন্ডিংটা পড়ানোর যেটা মেইন কারণ, কারণ তোমরা এই সবে তো পিরিয়ডিক টেবিল আর বিশেষ করে অ্যাটমিক স্ট্রাকচারটা পড়লে, মানে ইলেকট্রনিক কনফিগারেশন জানো। তো ভুলে যাওয়ার আগে আর কি, মানে অনেকগুলো চ্যাপ্টারের সময় অনেক সময় গোলমাল হয়ে যেতেই তো পারে, তো ভুলে যাওয়ার আগে আমরা ওই জন্য কেমিক্যাল বন্ডিংটা শুরু করছি, কারণ এটা একদমই খুব রিলেটেড জিনিস ওই পিরিয়ডিক টেবিল আর তোমার হচ্ছে আমাদের যে অ্যাটমিক স্ট্রাকচার এটা পড়েছি, পার্টিকুলারলি ইলেকট্রনিক কনফিগারেশন এর সঙ্গে ভীষণভাবে রিলেটেড। তো সেই জন্য আমরা এটাকে দিয়েই শুরু করব। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। হুম। ওকে, গুড। হ্যাঁ, এবার যেটা বলি সেটা হচ্ছে, আমি অলরেডি এই ব্যাপারটা বলেছি তো আগেও আবারও বলছি, সেটা হচ্ছে আমরা কিন্তু এই সপ্তাহে একটা সারপ্রাইজ মক টেস্ট নেবো। কোন দিন নেবো সেটা আমি বলবো না। আমি একটা মক টেস্টের কোয়েশ্চেন সেট তৈরি করছি। বেসিক্যালি হবে ইউনিট 1-এর 3টে চ্যাপ্টারের থেকেই, মানে 3টে চ্যাপ্টার থেকেই ধরে নাও 10টা 10টা করে কি 12টা 12টা করে প্রশ্ন নেওয়া হবে, যে টোটাল 35টা করা হবে। একটা হয়তো 11টা নেওয়া হলো, বাকিগুলো 12টা করে নেওয়া হবে। টোটাল 35টা কোয়েশ্চেন করা হলো। এবং 35টা যে কোয়েশ্চেন করা হবে, 35টা কোয়েশ্চেন আমি প্রথমে ভেবেছিলাম 1 ঘন্টা সময় দেবো, তারপর আমি কোয়েশ্চেনের ধরন দেখে দেখছি যে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষায় তো অনেক ফাস্ট করতে হবে, তো 1 ঘন্টা সময় দিয়ে কোনো লাভও নেই, তো তোমাদেরকে অনেক তাড়াতাড়ি করতে হবে। তো সেই হিসেবটা ভেবে আমি যেটা ভাবছি যে সেটা হচ্ছে 1 ঘন্টার বদলে আমরা মোটামুটি 35 থেকে 40 মিনিট সময় রাখবো। আমি 1 ঘন্টা ভেবেছিলাম, কারণ আমি ভেবেছিলাম কিছু ম্যাথ বেসড কোয়েশ্চেন দেবো, তারপর ভাবছি যে না, পরীক্ষায় যেরকম আসবে ওই রকম টাইপেরই, মানে ম্যাথস তো থাকবেই, তার সাথে কিছু কম্বিনেশন সব ডাইরেক্ট, যেগুলো তোমার ওই জাস্ট দেখেই 1 সেকেন্ডের মধ্যে আনসার করা যাবে এরকম টাইপের কোয়েশ্চেন কিছু থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপাতত প্ল্যান। তাহলে ওই 35 থেকে 40 মিনিটের মধ্যে আমি বলে দেবো, মানে পার কোয়েশ্চেন আমি এক এক মিনিট করে সময় দিতে চাইছি, 1 থেকে 1.5 মিনিট, যেটা ঠিক আমার মনে আছে। হয় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার আর জন্য। বলি, একটা বন্ধু ছিল ভালো কিন্তু করে ওই বন্ধু ঠিক আছে, কি না সেই যে তো নাও এবার শুরু করা যাক, হোয়াট ইজ কেমিক্যাল বন্ডিং। হ্যাঁ, তো কেমিক্যাল দেখো তোমরা প্রথমেই, মানে বন্ড বা, স্যার, হ্যাঁ বলো। একটু মিউট করতে বলেন না। আরে এইটাই খুব মুশকিল, আমি তো, আমার নিজেরও তো প্রচন্ড অসুবিধা হচ্ছে। কিন্তু এইভাবে যদি তোমরা, যারা যারা শুধু গল্পই করবো ভাবছো ক্লাসটা চালিয়ে দিয়ে, তাহলে তার ক্লাসটা দেখার কোনো মানে হয় না, রাইট? আইদার তোমরা মিউট করো, অথবা আমার ক্লাসটা অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করো। মানে খারাপ ভাবে নিও না, এটাই না, কারণ বাকিদের সবাইকার অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে এটা। যখন প্রশ্ন করবে তখন আনমিউট করবে, করে প্রশ্নটা করবে। আমি অনেকবার বলেছি এই কোশ্চেন কথা, আশা করছি সবাই তোমরা বারবার এই কথাটা রিপিট করতে হবে না। ঠিক আছে, তো এবারে যেটা ব্যাপার সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং জিনিসটা কি। কেমিক্যাল বন্ডিং জিনিসটা হচ্ছে যে, মানে একটা রাসায়নিক বন্ধন, যেটাকে আমরা বলি রাসায়নিক বন্ধন, তাই না? এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা তোমাদের মনে রাখতে হবে। তো বন্ধন মানে কি, না ধরো কোনো একটা ফোর্স বা কোনো একটা বল যদি ধরো তোমার দুটো অ্যাটমকে কাছাকাছি ধরে রাখে, হ্যাঁ, সেটা কি আমরা বলবো বন্ধন। মানে আমরা হয়তো বন্ড বলতে এইরকম ভাবে ভাবি যে দুটো, আমাদের নর্মালি কি আইডিয়া, যে ধরো এই একটা হাইড্রোজেন আছে, এই একটা হাইড্রোজেন আছে, এরকম একটা এদের মধ্যে কেমিক্যাল বন্ড আছে, এটাকে আমরা বলি কেমিক্যাল বন্ড, রাইট? অবশ্যই এটা একটা কেমিক্যাল বন্ড। কিন্তু এইটা এরকম যে, এরকম ভাবে যে এটাকে যে মানে এরকম ভাবে যে আমরা শো করি এই রকম, এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। দুটো অ্যাটম এরকম কাছাকাছি জায়গায় থাকে, এবার আমরা এদের ডিস্টেন্সটাকে বন্ড বলি, দ্যাট ইজ ওকে। এবার এই যে কাছাকাছি জায়গায় থাকা, এটা একটা ফোর্সের জন্য থাকে, মানে দুজনের মধ্যে দুটো অ্যাটমের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকে, যেটা তাদের দুটো অ্যাটমকে কাছাকাছি থাকতে সাহায্য করে, যেটার জন্য কেমিক্যাল বন্ড ফর্ম হয়, তাই তো? এবার কোয়েশ্চেন আমরা যে তোমাকে বলবো, দুটো বেসিক কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টারটা বুঝতে গেলে। কি কোয়েশ্চেন?
আমরা তো বললাম যে অ্যাটম গুলো কাছাকাছি এসে বন্ড তৈরি করতে পারে, মানে বা কাছাকাছি এসে থাকতে পারে, তাদের একটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স থাকতে পারে। এবার কোশ্চেন হচ্ছে, ধরে নাও বন্ড আমরা যেভাবে ভাবি সেই ট্র্যাডিশনাল ওয়েতেই ভাবো যে বন্ড তৈরি করতে পারে দুটো অ্যাটম এসে। আর ব্যাপারটা হচ্ছে এই দুটো অ্যাটম কেন কম্বাইন করবে, মানে কাছাকাছি কেন আসবে, ঠিক আছে সেটা। আর কোশ্চেন হচ্ছে যদি ধরো কাছাকাছি আসেও, এবার ধরে নাও আমরা আমরা বিভিন্ন মলিকিউল দেখতে পাই, তো তো বিভিন্ন মলিকিউল দেখতে পাই, কোনোটা হয়তো দেখি যে A2, রাইট, মানে এই যেমন হাইড্রোজেন 2 যেটাকে H2 যেটা বলি, মানে একটা হাইড্রোজেন সহ একটা হাইড্রোজেন এসছে। আবার কোনো কোনো জায়গায় এরকমও দেখি H2O, মানে কি দুটো হাইড্রোজেন আছে আর ওয়াট একটা অক্সিজেন আছে, এরকম ভাবে মোটামুটি আমরা বলি যে একটা হাইড্রোজেন এরকম, একটা অক্সিজেন মাঝখানে আছে, এইদিকে দুটো হাত আছে, দুটো হাতের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে আমাদের কটা হাইড্রোজেন কটা অক্সিজেনের সঙ্গে বন্ধন করবে সেটা একটা কোশ্চেন। আর কেনই বা বন্ধন করবে, বন্ড তৈরি করবে, সেটা একটা কোশ্চেন। এই দুটো হচ্ছে মেজর কোশ্চেন। তো এইটাকে মোটামুটি তিনটে থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায়। একটা হচ্ছে ভিএসিপিআর থিওরি, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড থিওরি, একটা হচ্ছে এমওটু মলিকুলার অরবিটাল থিওরি। ভ্যালেন্স ব্যান্ড, মলিকুলার অরবিটাল, তোমাদের এগুলো কিছুই নেই, আমি জাস্ট বলে বলে রাখলাম, জাস্ট আজ তোমাদের নলেজের জন্য, যে হ্যাঁ এই থিওরিগুলো দিয়েও তোমরা এটাকে এক্সপ্লেন করতে পারো, এটাও তোমাদের নেই, ঠিক আছে, এগুলো তোমাদের নেই। ভিএসিপিআর থিওরিটা আছে যেটা আমরা এক্সপ্লেন করবো, তাও যে বিরাট ডিটেল আছে তা নয়, আমি জাস্ট টাচ, মানে তোমাদের সিলেবাসের মধ্যে সেভাবে লেখা নেই, কিন্তু আমরা অবশ্যই এটাকে টাচ করবো, এটাকে তো জেনে রাখা দরকার, বিএসিপি এর থিওরিটা। এই তিনটে থিওরি দিয়ে ব্যাখ্যা করতে পারো, তাই তো। এবার কোশ্চেনটা আছে, প্রথম কোশ্চেনটার উত্তর করার চেষ্টা করি, যে কেন অ্যাটম কাছাকাছি আছে, বা কেন অ্যাটম বন্ড ফর্ম করে, অ্যাটমরা কেন এসে বন্ড ফর্ম করবে। এর যেটা সব থেকে সহজ উত্তর, সেটা হচ্ছে এইটা দেখো, এখানে আমি একই জিনিস লিখেছি, যেটা আমি মুখে বলবো, এইটা যদি এখানে টেবিলটা দেখো, প্রথমে লক্ষ্য করো যে এই যেগুলো আমরা দেখিয়েছি, এই জন্য আমি বললাম পিরিয়ডিক টেবিলটা ভীষণ ইম্পর্টেন্ট। যে আমরা যখন নোবেল মানে গ্রুপ 18 এর কথা ভাবছি, নোবেল গ্যাস গ্রুপ 18 এর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা সব কিরকম দেখেছি, এক্সেপ্ট হিলিয়াম, হিলিয়ামকে বাদ দিয়ে সবাইকারই N:2 Np6 টাইপ অফ কনফিগারেশন আছে, রাইট, আমরা পড়েছি এটা। এবং আমরা কিভাবে বের করবো সেটাও মনে আছে নিশ্চয়ই, যে 2 NH2, তার সঙ্গে আমরা যোগ করবো 10, মানে 12 হয়ে যাচ্ছে, তার সঙ্গে Np6 Npx যতগুলো থাকছে, মানে NH2 এই এই দুইটা হচ্ছে NH2, রাইট। তো এটা 18, ওই জন্য 18 আসবে, মানে 2 + 10, এই সরি 2 + 8 + 6, তাহলে 2 আর আহ, তো ওকে, আর একটা তোমার 2 থাকছে, রাইট, সেটাই। তো 2 + 2 + টোটাল 18টা তোমার তোমার কাছে বন্ড তৈরি হচ্ছে, রাইট। তো মোদ্দা কথা হলো, এটা শুধু একমাত্র হিলিয়াম ছাড়া বাদে বাকি সবাইকারই 2s2 2p, সরি, বাকি সবাইকারই NH2 Np6 কনফিগারেশনটা থাকে, NH2 Np6 কনফিগারেশনটা থাকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এইবার এরা হচ্ছে স্টেবল। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারছি, যে যদি লাস্ট কক্ষপথটা ভর্তি থাকে, লাস্ট কক্ষপথ মানে আমরা লাস্ট কক্ষপথ সবসময় ধরছি কোনটাকে, এইটাকে অথবা এইটাকে, রাইট। লাস্ট কক্ষপথ যদি সবসময় ভর্তি থাকে, মানে যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল ততগুলো যদি ভর্তি থাকে, তাহলে আমরা বলবো যে সেটা স্টেবল হবে, মানে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স সেল যেটা, সেটা যদি ভর্তি হয় তাহলে বলবো সেটা আমার স্টেবল হবে। একমাত্র এইটা সত্যি হচ্ছে নোবেল গ্যাসের ক্ষেত্রে, এবং নোবেল গ্যাসের এই ইলেকট্রনিক কনফিগারেশনটাকে অবজার্ভ করার পরই তবে এই কথাটা বলা হয়েছে, রাইট। যদি NH2 Np6 কনফিগারেশন থাকে তবে স্টেবল হবে। এইবার আমি বলবো যে এই কথাটা ঠিক থাকবে, যে NH2 Np6 কনফিগারেশন যদি হয় তবেই নোবেল গ্যাসটা ফর্ম করবে। এইবার কি হয়, যে যাদের ধরো এই কনফিগারেশনটা নেই, তার মানে তারা অ্যাকচুয়ালি স্টেবল নয়। যাদের এই কনফিগারেশনটা থাকে না তারা স্টেবল নয়। তারা কি করে, তারা চেষ্টা করে যে কোনো একটা জায়গা থেকে ইলেকট্রন নিতে, বা নিজে ইলেকট্রন ছেড়ে দিয়ে বন্ড তৈরি করতে, মানে নিজে ইলেকট্রন ছেড়ে দিয়ে এই কনফিগারেশনটায় আসতে। ধরো কেউ যদি, ধরে নাও আমি কথাই বলছি, ধরে নাও যেমন ধরো সোডিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি, 1:11, তো 1:2 2s2 2p6 3s1, কতগুলো হলো, 2 আর 2 4, আর 6 10, আর 1 11, তাহলে এটা হচ্ছে সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এ যদি নিয়ারেস্ট নোবেল গ্যাসের কাছে, মানে এর কাছাকাছি নোবেল গ্যাসের কনফিগারেশনে আসতে চায়, তাহলে একে একটা ইলেকট্রন ছাড়তে হবে, তবেই ও এইটা, মানে অ্যাকচুয়ালি এর এই কনফিগারেশনটা নিতে পারবে, নিয়নের সঙ্গে সমান হতে পারবে।
রাইট? সেই জন্য ও এটাকে ছেড়ে দিল, তাহলে সোডিয়াম যদি ছেড়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস হয়ে গেল, স্টেবল হলো। মানে স্টেবল বলবো না, এ ছেড়ে দিয়ে অ্যাকচুয়ালি নিয়ারেস্ট ইলেকট্রন নিয়ে গ্যাসের কাছাকাছি আসতে দেবে। ঠিক ক্লোরিনের কথা যদি তুমি ভাবো, ক্লোরিনে অ্যাকচুয়ালি থাকে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, রাইট? ক্লোরিনে থাকে 3p5 অব্দি। তো এইবার ও সোডিয়ামের যে ইলেকট্রনটা আছে ওটাকে ধরো নিয়ে নিল, তাহলে ও 3p6 হয়ে গেল, তাহলে এও ফিল আপ হয়ে গেল। তাহলে সোডিয়ামও প্লাস হয়ে নিয়ারেস্ট ইলেকট্রনিক কনফিগারেশন চলে গেল, আর ক্লোরিনও চলে গেল, দিয়ে ওরা নিজেদের মধ্যে একটা বন্ড তৈরি করে। কারণ এটা চার্জ, রাইট? চার্জ সিস্টেম তো স্টেবল হতে পারবে না, তাহলে পজিটিভ আর নেগেটিভ কাছাকাছি এসে একটা চার্জ সিস্টেম দুজনে কম্বাইন করে একটা বন্ড তৈরি করবে। এটাকেই বলি আমরা মানে এটাকেই আমরা বলি বন্ড ফর্মেশন। এবার বন্ডের শ্রেণী বিভাগ আছে, মানে সেটা আয়নিক বন্ড না তোমার কোভ্যালেন্ট বন্ডিং, সেগুলো আমরা বলছি পরে। বাট এটা হচ্ছে মোদ্দা কথার কনসেপ্ট, সেটা হচ্ছে যে ওরা সবসময় চায় যে নিয়ারেস্ট নিয়ারেস্ট নেবারের কাছাকাছি আসতে। এবার বলছে যে এই যে সেকেন্ড কজ অফ কেমিক্যাল বন্ড ফর্মেশন, মানে মানে 2 নম্বর হচ্ছে কেমিক্যাল বন্ড ফর্মেশনের একটা তো কাজ তোমরা অবশ্যই এক্সপ্লেন করলে, সেটা হচ্ছে কি না নিয়ারেস্ট যে ইলেকট্রনিক মানে নিয়ারেস্ট যে নোবেল গ্যাস আছে তার যে ইলেকট্রনিক কনফিগারেশনটা অ্যাটেন্ড করতে হয় সেটা তো অবশ্যই একটা পয়েন্ট। আর একটা কি পয়েন্ট হতে পারে, এটা হচ্ছে যে ধরো দুটো অ্যাটম আছে, মানে আমি এটা এখানে এঁকে দেখিয়েছি, সেটা হচ্ছে এখানে ধরো এই দুটো অ্যাটম, এরা দুজনে বন্ড তৈরি করতে চাইছে। এবার এরা যদি খুব কাছাকাছি আসে, এবার আমরা ফিজিক্সের ল অনুসারে কি জানি, এটা একটা নিউট্রন, এইখানে তোমার পজিটিভ চার্জ আছে কারণ এটা নিউক্লিয়াস, এটাও একটা নিউক্লিয়াস, তাহলে এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াসের মধ্যে কি হবে, একটা রিপালশন থাকবে। কিন্তু এই নিউক্লিয়াসের সঙ্গে এদের ইলেকট্রন ডেন্সিটির একটা আকর্ষণ থাকবে, আবার এই নিউক্লিয়াসের সঙ্গে এর ইলেকট্রন ডেন্সিটির একটা আকর্ষণ থাকবে। তাহলে এই দুটো আকর্ষণ আর এদের মধ্যেকার যে রিপালশন, আবার এই ইলেকট্রন ইলেকট্রন ক্লাউডের যে রিপালশন, মানে এই ইলেকট্রন ইলেকট্রন ক্লাউডেরও তো রিপালশন থাকবে, নেগেটিভ নেগেটিভ রিপালশন, এই দুটোকে তোমার অপটিমাইজ করবে। মানে দুটোর আকর্ষণকে তুমি যদি যোগ করো আর দুটোর বিকর্ষণকে তুমি যদি যোগ করো, দুটো সমান হবে। এবং ঠিক যে জায়গাটাতে সমান হবে, মানে যে ডিস্টেন্সে গিয়ে কারণ এগুলো সবই তো কুলম্বস ল দিয়ে হয়, রাইট? Q1 Q2/r² এটা দিয়েই তো হয় সবগুলোই। তাহলে তুমি এই যে ডিস্টেন্সে গিয়ে এরা এইটাকে অপটিমাইজ করবে, মানে ব্যালেন্স করবে বিকর্ষণ আর আকর্ষণ থেকে, সেইখানেই তোমার হচ্ছে বন্ড ফর্মেশন। তাহলে একটা খুব সহজ ভাষায় বুঝলে, সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ারেস্ট নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন। বাট ওটা দিয়ে তো ঠিক এক্সপ্লেন করা যাচ্ছিল না যে বন্ডের ডিস্টেন্সটা কত হবে। সব থেকে বেস্ট এক্সপ্লেনেশন হচ্ছে এইটা, কারণ এই বলে দিচ্ছে যে বন্ডের ডিস্টেন্সটা কত হবে। তাহলে বুঝলেন যে ইন্টার অ্যাটমিক রিপালশন একটা থাকবে, আর একটা থাকবে ইলেকট্রনের সঙ্গে তোমার তার তার অন্য অ্যাটমের যে নিউক্লিয়াসের যে ইন্টারাকশন বা যেটা যেটা আকর্ষণ, সেটা থাকবে। তো এটা যেখানে ব্যালেন্স হবে সেখানেই হচ্ছে তোমার বন্ড তৈরি করবে। তো এইরকম একটা প্লট তোমরা অনেকেই হয়তো দেখে থাকো, এটাকে বলা হয় মোর্স পোটেনশিয়াল। বলা হয় কি যে ওই যে রকম প্লটটা বললাম, যে যদি ধরো দুটো একদম খুব কাছাকাছি চলে আসে, খুব কাছাকাছি মানে একদম গায়ে গায়ে লেগে আছে, তো সেই রকম পরিস্থিতিতে কি হয়, যদি ধরো খুব কাছাকাছি চলে আসে গায়ে গায়ে লেগে থাকে, তখন ওদের ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা এতই বেশি হবে, এবং নিউক্লিয়াস দুটো তো কাছাকাছি চলে আসবে, তো ভেতরে ওরা স্টেবল হবে না, ওরা দূরে সরে যেতে যেতে চেষ্টা করবে। বাট এইটা স্টেবল হয় না, ওই জন্য যে এনার্জি বেশি স্টেবল হয় না, সেটা কি হিসাবে বলি, যাদের এনার্জি বেশি তারাই বলবো স্টেবল হয় না, রাইট? ওই জন্য এদের এনার্জি খুব বেশি হবে। সিমিলারলি তুমি যদি দেখো খুব দূরে যদি চলে আসে, সেটাও স্টেবল হবে না, কারণ এদের মধ্যে কোনো আর আকর্ষণই থাকছে না। ওই যদি মাঝামাঝি ডিস্টেন্স, যেখানে তোমার এই শর্তটা হচ্ছে তোমার ফিল আপ হবে, সেখানে ও বন্ডটা তৈরি করবে। এটাই হচ্ছে এনার্জি ভার্সেস ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্সের একটা প্লট, এবং এটাকে অনেকে মোস্ট পটেন্সিয়ালও বলে। এবার যেরকম বললাম যে বন্ড নর্মালি 4 রকমের হয়, একটা হচ্ছে আয়নিক বন্ধন, যেটা আমরা পোলার বলি, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ধন, আর একটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ধন, আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। টোটাল 4 রকমের মেজর টাইপ অফ বন্ড হয়, এটাই তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে? এবার আমরা এই প্রত্যেকটা বন্ডের শ্রেণী বিভাগ সম্বন্ধে একটু জানবো। তাহলে আমরা বুঝলাম বন্ড কেন তৈরি হয় একটা, এবার দেখলাম যে বন্ডের শ্রেণীবিভাগ কি কি হয়। এবার আমরা যাব যে এই বন্ডের শ্রেণীবিভাগগুলোতে দিয়ে কি করে আমরা বলবো যে যে বন্ডটা তৈরি হচ্ছে এটা এই রাসায়নিক বন্ধনটা আয়নিক প্রকৃতির, না কোভ্যালেন্ট টাইপের,
না কোঅর্ডিনেট বন্ডিং, সে এগুলো আমরা কি করে বুঝবো? এটার একটা এক্সপ্লেনেশন আছে। চল, বলছে আয়নিক বন্ড জিনিসটা কিরকম না, ধরো আমি যে একদম প্রথম এক্সাম্পলটা দিয়েছিলাম সেই কেসটা যদি হয়, মানে ধরে নাও যে যদি কোনো অ্যাটম একটা ইলেকট্রন ট্রান্সফার, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্টেবল হয়, আর একটা অ্যাটম আছে সেই ইলেকট্রন নিয়ে স্টেবল হয়। স্টেবল মানে ইন দ্য সেন্স, স্টেবল ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে নিয়ারেস্ট নোবেল গ্যাসের যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটাকে অ্যাচিভ করতে পারে, এবং এটাকে ইয়ে অ্যাচিভ করতে পারে, কিন্তু ইটসেলফ স্টেবল হবে না, কারণ ওরা তো একজন পজিটিভ একজন নেগেটিভ, রাইট? ওদের তো চার্জ। তখন ওরা নিজেদের মধ্যে যে বন্ডিংটা তৈরি করবে, মানে একজন একজনকে দিয়ে নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশন অ্যাটেন্ড করার ফলে তারা যে বন্ডিংটা তৈরি করবে সেইটাকে বলে, সেটাকে বলবো আমরা আয়নিক বন্ডিং। এখানে আমি একটা ডেফিনেশন বলে দিয়েছি যে দিস বন্ড forms due to transfer of electron from one atom to another atom and the electrostatic force hold together two opposite। এবার ব্যাপারটা হচ্ছে, তোমাদের কোশ্চেনটা হবে যে এরা কেন বন্ড তৈরি করবে, রাইট? একজন তো ইলেকট্রন ছেড়ে দিল, একজন তোমার ইলেকট্রন নিয়ে নিল, সেই সেই একই কুলম্বের সূত্র। একজন ছেড়ে দিয়ে পজিটিভ হয়ে গেল, আর একজন ছেড়ে দিয়ে নেগেটিভ হয়ে গেল। তো এটা এটা যদি ছবিটা আঁকা ভুল হলো, একজন ছেড়ে দিয়ে পজিটিভ হলো, ছোট রেডিয়াস হবে, এটা আমার মনে রাখবে। একজন নিয়ে বড় রেডিয়াস হলো, পজিটিভ মাইনাস হলো। তো এদের মধ্যেকার যে তোমার বন্ড তৈরি হওয়ার মেন যেটা কারণ, সেটা হচ্ছে কুলম্বের মানে কুলম্ব ফোর্স, কারণ এরা দুটো নিয়ে দুটো অপোজিট চার্জ, এবং এদের যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা, মানে তুমি যেটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ক্যালকুলেট করতে পারবে, এরা দুজনের মধ্যে চার্জ, সেটাই তোমার আয়নিক বন্ড তৈরি করতে পারবে। এবার দেখো এই বন্ড কি করে তৈরি হচ্ছে, কি করে ভাঙছে, বা এই যে বন্ড তৈরি হওয়া বা এগুলো দেখানোর একটা উপায় আছে। হ্যাঁ, মানে একটা একটা মেথড হচ্ছে, নাম হচ্ছে লুইস স্ট্রাকচার। লুইস স্ট্রাকচারের সাহায্যে দেখাতে পারো। কিরকম ভাবে দেখাতে পারো লুইস স্ট্রাকচারের সাহায্যে? এটা তোমরা অনেকেই জানো। নর্মালি হয় কি, লুইস স্ট্রাকচারে আমরা যে, মানে আমরা নর্মালি যেটা করি কি, মানে বন্ড দেখবে একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, যেটা তোমরা বুঝতে পারলে, যেহেতু ওরা নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশনটাকে অ্যাটেন্ড করতে চাইছে, ও সবসময় লাস্ট কক্ষপথের ইলেকট্রনই ছাড়বে অথবা লাস্ট কক্ষপথে ইলেকট্রন নেবে, রাইট? বোঝা গেল এটা? এবার এবার হয়টা কি, তাহলে তোমার ভিতরের যে ইলেকট্রন গুলো আছে তারা তো পার্টিসিপেট করেন, তারা তো বন্ড তৈরি করবে না, রাইট? তারা একদম ভিতরের দিকের ইলেকট্রন, মানে ধরো 1s2 2s2 2p6, যেমন আমি বলছি সোডিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 2p6, এগুলো টেক পার্ট করবে না, শুধুমাত্র 3s এর যে ইলেকট্রনটা আছে সেটাই ওরা অংশগ্রহণ করছে, রাইট? এইবার কি হবে, এই যে 3s এর ইলেকট্রনটা অংশগ্রহণ করছে, মানে যারা ভ্যালেন্সের ইলেকট্রন থাকবে সেইগুলোকে দিয়ে আমরা একটা স্ট্রাকচার, মানে এটাও ধরতে পারো তোমার একরকম ওয়ান টাইপ অফ ইলেকট্রনিক কনফিগারেশন দেখানো পার অ্যাটম, সেটা হচ্ছে লুইস স্ট্রাকচারের মাধ্যমে। কিরকম না, ধরো এর লাস্ট কক্ষপথে কটা ইলেকট্রন আছে? একটা, সেটাকে আমি দেখালাম। বেরিয়ামের কতগুলো থাকে লাস্ট কক্ষপথে? দুটো, দুটো দেখালাম। বাকিগুলোকে আমরা ধরছি না। এখানে কোনো কিছু বন্ড ফর্ম হচ্ছে না, কিন্তু আমি জাস্ট সেম জিনিসটাই, আমি এখানে 1s2, আমি এখানে অ্যাকচুয়ালি 1s2 2s2 1s 1s2 2, সরি, 1s2 2s1 ধরে নাও, রাইট? 1s2 2s1টা না লিখে আমি করলাম কি, এই শুধু 2s1 এর ইলেকট্রনটাকে এখানে রিপ্রেজেন্ট করলাম। বেরিলিয়ামের ক্ষেত্রে 1s2 2s2 এটাকে না দেখিয়ে আমি এই দুটো ইলেকট্রনকে এখানে এখানে আমি রিপ্রেজেন্ট করলাম, রাইট? কার্বনের ক্ষেত্রে সেরকম চারটি ইলেকট্রন লাস্ট কক্ষপথে electron। এইবার বন্ড ফরমেশনের সময় আমি কিরকম দেখাবো, যে ধরো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এটা হচ্ছে, ধর এখানে তার মানে একটা ইলেকট্রন আছে, তার ভেতরে হচ্ছে এটা ফিল আপ, 1s2 2s2 2p6 ফিল আপ, কারণ এরা হচ্ছে নিয়নের সঙ্গে এক্সাক্ট ম্যাচ করছে। তো এই ইলেকট্রনটা ধরবো এখানে যাচ্ছে, ছেড়ে দিলে, এই যদি এটাকে ছেড়ে দেয় তাহলে একদম নিয়নের কনফিগারেশনটা নিচ্ছে। আবার এও সিমিলারলি যদি আমি দেখি, এর কনফিগারেশন 1s2 2s2 2p6 3s 5, রাইট? এ এই রাইট, দিয়ে তোমার ইন্ডিয়ান ক্লাস এরকমই, এরকম একটা কনফিগারেশন, এবং এরা একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের জন্য সোডিয়াম ক্লোরাইড বন্ড তৈরি করে। এইটাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনের মেইন কারণ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন, রাইট? বোঝা গেল? এবং এটা কি কারণে হয় না, ইলেকট্রনের ট্রান্সফারের জন্য। এখানে কমপ্লিটলি একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমে ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে যায়। এখানে আরো একটা এক্সাম্পল দিয়েছি, যে তোমরা নিজেরা বাড়িতে দেখে নিও, সেম এক্সাম্পল যেটা আমি ইয়ের ক্ষেত্রে বোঝালাম, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে। এখানে ক্যালসিয়ামের ক্ষেত্রে আমি বোঝালাম যে এখানে অক্সিজেনের দুটো ইলেকট্রন প্রয়োজন,
তোমার নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশনের জন্য, তো এই দুটো ইলেকট্রন এখান থেকে আসছে। তো সেরকম এই যে প্রসেস এগুলো দেখি, তো এটাকেই বলে লুইস স্ট্রাকচারের মাধ্যমে আমাদের দেখানো। এই জন্যই আমি লুইস স্ট্রাকচারটা বললাম, রাইট? এবার কোশ্চেনটা হচ্ছে কখন। স্যার, কারো মাইক থেকে অতিরিক্ত নয়েজ আসছে। হুম, ঠিক আছে। তো এবার যেটা করছি সেটা হচ্ছে যে ধরো কোথায় আয়নিক বন্ডটা তৈরি হয়, তাই তো? তো ফরমেশন অফ আয়নিক বন্ড কোথায় তৈরি হয়, এটা আবার এই পিরিয়ডিক টেবিলটা দেখেই বোঝা যায়। তো আমরা কি জেনেছি প্রথমে, যে ক্যাটায়ন কখন তৈরি হবে, মানে কখন ইলেকট্রন ছাড়াটা সহজ হবে। খুব সহজ ভাষায় বলো, পিরিয়ডিক টেবিল তো পড়েছো, কখন ইলেকট্রন ছাড়া, মানে যদিও আমি এখানে দেখিয়ে দিয়েছি, বাট স্টিল আমি জিজ্ঞেস করছি, মানে ইলেকট্রন ছাড়া কখন সহজ, যাদের। যখন আয়নাইজেশন পটেনশিয়ালটা হ্যাঁ, কম থাকবে। এক্স্যাক্টলি, যখন আয়োনাইজেশন, এখানে আমি আই ইয়ে লিখেছি। আমি যদি আগেরটার সঙ্গে এক হতে চাই, তাহলে আমি এটাকে আচ্ছা, এটাকে আমি লো আইপি, লো আইপি, মানে যাদের আয়োনাইজেশন পোটেনশিয়াল, ওটাকে আমি আয়োনাইজেশন এনার্জি বলছিলাম, বাট আমরা যেহেতু আগে তোমাদেরকে আমি আইপি বলে পড়িয়েছি, তাহলে আইপি লিখছি। তো যাদের আয়োনাইজেশন পোটেনশিয়াল বা লো আইপি থাকে, তো তারা খুব সহজেই তোমার ইলেকট্রনটা ছাড়তে পারে। সিমিলারলি, কারা ইলেকট্রন তাড়াতাড়ি নিতে পারবে, যাদের ইলেকট্রন অ্যাফিনিটি, মানে বাই, আমরা কি বলেছিলাম এক্স্যাক্টলি, আয়োনাইজেশন পোটেনশিয়ালের উল্টোটা কি, ইলেকট্রন ইলেকট্রন অ্যাফিনিটি। তো যাদের ইলেকট্রন বেশি অ্যাফিনিটি। হবে, হ্যাঁ, তারা সহজে নিতে পারবে। তো যদি তুমি দেখো পিরিয়ডিক টেবিলে, বেসিক্যালি এরাই কিন্তু তোমার এই জিনিসটা তৈরি করতে পারে। সেটা হচ্ছে কারা না, ফার্স্ট আর সেকেন্ড গ্রুপের যারা এলিমেন্ট, আর মোটামুটি গ্রুপ 17 যারা, মানে হচ্ছে যে এই 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 ফ্লুরিন ক্লোরিন হ্যালোজেন গ্রুপ যারা, আর অক্সিজেন, এরা মোটামুটি হচ্ছে তোমাদের হাই ইলেকট্রন অ্যাফিনিটিটাকে, এরা তোমার আয়নিক বন্ধন তৈরি করতে পারে। মানে খুবই কম কেসে হয়, বাট এরাই তোমার আয়নিক বন্ধনটা তৈরি করতে পারে। এবার আমরা আসবো কোভ্যালেন্ট বন্ডিং। কোভ্যালেন্ট মানে শেয়ারিং, এটা তোমরা অনেকেই জানো যে জিনিসটা কি। এখানে ওই লুইস স্ট্রাকচারের মাধ্যমে বোঝাবো, ওই জন্যই বললাম। তো এখানে হয় কি, আমরা যেটা বলছিলাম যে ইলেকট্রন কমপ্লিটলি ছেড়ে দিচ্ছে, এবং আরেকজন কমপ্লিটলি ইলেকট্রন নিয়ে নিচ্ছে, মানে একজন ছেড়ে দিয়ে পজিটিভ চার্জ হয়ে যাচ্ছে, +1 হোক +2 হোক, যতগুলো ইলেকট্রন আছে তার উপর ডিপেন্ড করছে, আর একজন ইলেকট্রন নিয়ে -1 হোক বা -2 হোক হয়ে যাচ্ছে, রাইট? এইখানে কেমিক্যাল বন্ডিং এর ক্ষেত্রে কি হয়, কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে কি হচ্ছে, ওরা কিন্তু কেউ ইলেকট্রনটা ছাড়ছে না। এরা কি করে, এরা বলছে যে না না, আমি ছাড়বো না তোমারও, মানে এই ব্যাপারটা ধরো ক্লোরিন, এরও একটা ইলেকট্রনের দরকার, তাহলে এর টোটাল লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন হয়ে যাবে, রাইট? হ্যাঁ, এইটাকে বলে কিন্তু অক্টেট রুল। আর একটা মানে আমি আগের দিন বলেও ছিলাম, মানে লাস্ট কক্ষপথে ওরা যেহেতু নিয়ারেস্ট নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন করতে চায়, এবং যেটা যদি তুমি দেখো NH2 NP6, মানে 8টা ইলেকট্রন করতে চায়, সেই জন্য এটাকে অনেকে অক্টেট রুল বলে, মানে এটা ওরা অক্টেট ফিল আপ করতে চায়, রাইট? তাহলে এর 7টা আছে, এরও 7টা আছে, তাহলে এও একটা ইলেকট্রন চায়, এও একটা ইলেকট্রন চায়। তখন এই ক্লোরিন বলছে যে না না, চলো আমরা কেউ কাউকে দেবো না, আমি যদি একটা ছেড়ে দিই, আমার তো তাহলে উম, 6টা হয়ে যাচ্ছে, আমি কি করে হবে, তোমার তো 8টা হচ্ছে, কিন্তু আমার তো আর হবে না 8টা। তখন এ বলছে চলো আমি একটা শেয়ার করি, ও বলছে আমি একটা শেয়ার করি। তো দিয়ে এরকম একটা মিউচুয়াল শেয়ারিং এর ফলে একটা এরকম বন্ড তৈরি হয়, মানে ধরে নাও এরা মাঝামাঝি জায়গায় ইলেকট্রন গুলো এলো, এরা এখানে এখানে থাকা মাঝামাঝি। তো এই ইলেকট্রন দুটোকে এও ইউজ করছে, আবার এই ইলেকট্রন দুটোকে এও ইউজ করছে, দিয়ে এরকম একটা বন্ডিং তৈরি হচ্ছে। তো দিয়ে আবার অনেকে এই বন্ডিংটাকে, কোভ্যালেন্ট বন্ডিংটাকে ওইভাবে না দেখিয়ে এরকম একটা লাইন দিয়েও দেখায়। এটা হচ্ছে একটা আর একটা উপায়ের মাধ্যমে দেখা যায়, ঠিক আছে? এটাও লুইস স্ট্রাকচারের আর একটা উপায়, ঠিক আছে? তো এবার শেয়ারিং করার পরে এদের দুজনেরই অক্টেট পূর্তি, মানে অষ্টক পূর্তি যেটাকে আমরা বলি, অক্টেট মানে তো অষ্টক, অষ্টক পূর্তি হলো, এবং এরা দুজনে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। লুইস স্ট্রাকচারের মাধ্যমে যদি দেখায়, ওই যেরকম ভাবে বললাম, তোমরা এইভাবেও দেখাতে পারো, দিস ইজ অলসো কারেক্ট।
আবার মিউচুয়াল শেয়ারিং যেহেতু হচ্ছে, মানে বন্ড যেহেতু তৈরি হচ্ছে, এরা ওই জন্য অনেক সময় এরা এরকম ভাবে দেখায়। এবং মনে রাখবে এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ডিং এর ক্ষেত্রে ট্রু। মানে তুমি NaCl এর ক্ষেত্রে এটা দেখাতে পারবে না, কারণ NaCl কি হয়, Na+Cl- হয় তো, কারণ ওটা তো ধরো তোমার আয়নিক বন্ড, তো এটা ওই জন্য দেখায় না নর্মালি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসিডিওর ফর লুইস স্ট্রাকচার কেমিক্যাল বন্ডিং এর জন্য। এবার যদি ধরো একটা বন্ড দেখানো হয়, তার মানে একটা ইলেকট্রন এ শেয়ার করেছে আর একটা ইলেকট্রন ও শেয়ার করেছে, মানে একটাই বন্ড তৈরি হয়েছে। এবার অনেক সময় হয় কেউ কেউ দুটো করে ইলেকট্রন শেয়ার করে, রাইট? যদি ধরো দুটো করে ইলেকট্রন শেয়ার করে, যেমন ধরে নাও এখানে একটা উদাহরণ দিয়েছে অক্সিজেনের ক্ষেত্রে, এর 6টা আছে এরও 6টা আছে, তার মানে এর বেসিক্যালি দুটো ইলেকট্রন দরকার, এরও দুটো ইলেকট্রন দরকার, তবে এরও অষ্টক পূর্তি হবে, এরও অষ্টক পূর্তি হবে যদি দুটো ইলেকট্রন পায়। তো ওই জন্য ও কি করে, ও বলে ঠিক আছে চলো আমরা এই ইলেকট্রনটাও শেয়ার করব, এই ইলেকট্রনটাও শেয়ার করব, করে এরকম একটা ডবল বন্ড তৈরি করে। এই ডবল বন্ড যদি দুটো ইলেকট্রন, এই ডবল বন্ডকে এরকম ডবল হিসেবে দেখানো হবে। এবার এইখানে এটা তোমাদের পড়ার দরকার নেই, রুলস টু ড্র আ লুইস স্ট্রাকচার, বাট এরকম আর কি নর্মালি হয় কি, মানে যখন তুমি লুইস স্ট্রাকচারে যখন তুমি বন্ড তৈরি দেখাতে চাইবে, তখন ওরা যেটা বলছে সেটা হচ্ছে যখন তোমার দুটো করে ইলেকট্রন থাকবে তখন তুমি ওটা একটা করে বন্ড দিয়ে দেবে, এই দুটো করে ইলেকট্রন যখন হবে তখন একটা করে বন্ড বসিয়ে দেবে, এখানে লেখা আছে তোমরা দেখবে। ঠিক আছে, দুটো ইলেকট্রন হলে একটা, দুটো ইলেকট্রন মানে একটা বন্ড, এইটা হচ্ছে মধ্য কথা। এই হবে। তো এবার কোশ্চেনটা যেটা আসবে সেটা হচ্ছে কখন কোভ্যালেন্ট বন্ডিং তৈরি হয়। আমরা আইনিক যখন বন্ডিং, ইলেকট্রন যখন যখন ধরো ইলেকট্রোনেগেটিভিটি একদম যখন ইলেকট্রোনেগেটিভিটির ধরো ডিফারেন্সটা সেম খুব, হবে, মানে কাছাকাছি হবে। হ্যাঁ মানে জিরো, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্সটা যখন জিরোর কাছাকাছি মানে খুব কম হয়, মানে বেসিক্যালি দুজনেরই ইলেকট্রোনেগেটিভিটি খুব কাছাকাছি, মানে কেউই ছাড়তে চাইছে না। সেম হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রেও কেউই ছাড়তে চাইছে না। এবার কারো ধরো আয়োনাইজেশন এনার্জি খুব বেশি, আয়োনাইজেশন এনার্জি যদি খুব বেশি হয় তাহলে তো কেউ সহজে ক্যাটায়ন তৈরি করতে পারবে না, রাইট? মানে একজনকে তো ছাড়তে হবে তবে তো আরেকজন নেবে, যেটা আয়নিক বন্ডিং এর ক্ষেত্রে। তো এইরকম কেসগুলোতে তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। এবং তুমি যদি দেখো মোস্টলি এরা 15, 16, 17 গ্রুপের এলিমেন্ট গুলোই তোমার কোভ্যালেন্ট বন্ড তৈরি করে। হুম। এইবার একটা টার্ম আছে কোভ্যালেন্সি, রাইট? মানে তোমার কতগুলো বন্ড তৈরি হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং এর জন্য, যতগুলো বন্ড নট, মানে আয়নিক বন্ডিং কে তুমি এভাবে ডিফাইন করতে পারো না, কারণ বেসিক্যালি তোমরা জানো তো বোধহয় যে মানে ধরো দুটো, আমি একটা পজিটিভ চার্জ, আমি কেন এইটা টার্মটা এখানে নিয়ে আসি, ধরে নাও তোমার একটা সোডিয়াম আছে, আর সোডিয়াম প্লাস আছে, একটা ক্লোরিন মাইনাস আছে, রাইট? এর কোনো বন্ডের ডিরেকশন তোমরা বলতে পারবে? আয়নিক বন্ডিং এর কিন্তু কোনো ডিরেকশন হয় না। তার কারণটা হচ্ছে, মানে এরকম ভাবে এই ডিরেকশন এরকম নয়, কারণ অ্যাকচুয়ালি জিনিসটা এইভাবে থাকে না। এখানে সোডিয়াম থাকে, ক্লোরিন চারপাশে এরকম ভাবে থাকে, আবার প্রত্যেকটা ক্লোরিনের পাশে আবার সোডিয়াম থাকে, ধরো এগুলো এরকম, এইগুলো হচ্ছে সোডিয়াম, একে একে অপরের সঙ্গে এইভাবে ঘুরে ঘুরে থাকে। তো ওই জন্য ওরা ওই রকম ডাইরেকশন লেস হবে। কিন্তু কোভ্যালেন্সির ক্ষেত্রে কি হয়, কোভ্যালেন্সি হচ্ছে ধরো ধরো পার্টিকুলার একটা ডিরেকশনে একটা অ্যাটমের সঙ্গে আর একটা অ্যাটমের শেয়ার করে করবে, তো তো সেই জন্য কোভ্যালেন্সি একটা ডিরেকশন, মানে একটা পার্টিকুলার ডিরেকশনই তোমার কোভ্যালেন্সিটা তৈরি হয়। যেমন ধরো এইখানে যদি দেখো এই সোডিয়াম, এইটার ক্ষেত্রে এদের দুজনেরই যদি ইলেকট্রোনেগেটিভিটি দেখো, এর ইলেকট্রোনেগেটিভিটি আর এর ইলেকট্রোনেগেটিভিটি খুব কাছাকাছি, তো কেউই আয়নিক বন্ড তৈরি করবে না, বলছে চলো আমরা ফায়ার কোভ্যালেন্ট বন্ডিং তৈরি করি। এবং এখানে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে এখানে কতগুলো তৈরি হয়েছে, একটা দুটো তিনটে, কারণ এখানে তোমার নাম্বার অফ বন্ড হচ্ছে তিনটে, এরকম CH4 এর ক্ষেত্রে চারটে হয় বন্ডিং, এটা তোমরা দেখেই তো বুঝতে পারবে। ধরো তোমাকে আমি যদি বলি এক্সাম্পল দিই, PCl5 কতগুলো কোভ্যালেন্ট বন্ডিং আছে বলতে বলো, PCl5? 5টা। আচ্ছা, কারণ কিরকম হয়, ফসফরাসের সঙ্গে ক্লোরিন একটা, এরকম ক্লোরিন এইদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর তলায় একটা ক্লোরিন, টোটাল 5টা থেকে, রাইট? তো এইখানে আমি যেটা রেখেছিলাম PCl3 ক্ষেত্রে, PCl5 এর ক্ষেত্রে এইটা যেটা রেখেছিলাম। এবার নর্মালি এই যে বন্ডিং গুলো, কোভ্যালেন্ট বন্ডিংটা কি করে তৈরি হয়, ঠিক আছে, তার এক্সপ্লানেশনটা হচ্ছে এইটা, যদিও এটা আমরা পরে চেঞ্জ করব, কিন্তু যখন কোভ্যালেন্ট বন্ডিংটা ভেবেছিল তখন তার এক্সপ্লানেশনটা ছিল যে আমরা ধরো ফসফরাস, তো ফসফরাসে কি হয়, ফসফরাসে আমাদের 3p, মানে এই পিতে তিনটে ইলেকট্রন থাকে, রাইট? ফসফরাসে 3p তে তিনটে ইলেকট্রন থাকে।
তাহলে পি এক্স এ একটা থাকবে, ওয়াই এ একটা থাকবে, জেড একটা থাকবে, এরকম করে থাকবে। আর 3s2 টা ফিল আপ থাকবে, তা 3p তে তিনটে ইলেকট্রন থাকে। এই তিনটে ক্লোরিন যখন বন্ড করতে আসছে এ পি এ তিনটে ইলেকট্রনের সঙ্গে, ক্লোরিন তখন ক্লোরিনের প্রত্যেকটা, তো একটা করে পি এ ইলেকট্রন কম আছে, ওই পি গুলো বন্ড করছে। তার মানে এখানে পি অফ ক্লোরিন, পি অফ ফসফরাস, পি অফ ক্লোরিন, পি অফ ফসফরাস, পি অফ ক্লোরিন, পি অফ ফসফরাস বন্ড তৈরি করছে। সিমিলারলি PCl5 এর ক্ষেত্রে কি হয়, এরকম হচ্ছে, এরকম ভাবে ভাবা হচ্ছে যে ধরে নাও ক্লোরিন এখানে একটা এসে একটা অরবিটালে আছে, সে অ্যাকচুয়ালি একটু এক্সাইট হয়ে গিয়ে পরের যে তোমার 3p পর 3d থাকে, তো ডিতে চলে গেল। তো তখন কি হচ্ছে, না এই এস এর সঙ্গে একটা আসছে, পি এর সঙ্গে তিনটে করছে, এর সঙ্গে একটা করছে, এরকম। বাট এই যে এটা, এই জিনিসটা রেকর্ডিং পাওয়া যাবে। হ্যাঁ, এটা আমরা পরে বলছি। বাট যখন ভাবা হয়েছিল তখন ভাবা হয়েছিল এইভাবে, কেন চেঞ্জ হবে সেটা আমরা বলছি। তার আগে আমরা বলি আর একটা টাইপ অফ বন্ডিং আছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ডিং বা ডেটিভ বন্ডিং। তাহলে আমরা কি বললাম, যে যদি একজন আরেকজনকে কমপ্লিটলি ইলেকট্রন দিয়ে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশনের মাধ্যমে আকর্ষণ করে তবে সেটা আয়নিক তৈরি হয়। যদি শেয়ারিং এর মাধ্যমে যায় তবে সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। আর কোঅর্ডিনেট বন্ডিংটা হচ্ছে ঠিক অন্যরকম একটা ব্যাপার। এখানে বলছে যে একজন কমপ্লিটলি ইলেকট্রন ট্রান্সফারও করবে না, ইলেকট্রন শেয়ারও করবে না, কিন্তু আরেকজন তার ইলেকট্রন এক্সেস আছে বলে সেই ইলেকট্রনগুলোকে অন্যজনকে দিয়ে 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 তার অষ্টক পূর্তিতে সাহায্য করবে। কিরকম ভাবে তুমি তোমরা যদি দেখো, ধরো এই ধরো NH3 যৌগটার কথা আমরা যদি ভাবি, NH3 তে কি হচ্ছে, এর এখানে দুটো ইলেকট্রন আছে 2, এর এখানে একটা দুটো ইলেকট্রন আছে 2, এর দুটো ইলেকট্রন আছে 2, 2 2 4, আর এখানে দুটো ইলেকট্রন আছে, তো একটা লোন পেয়ার আছে, তাহলে 8। তাহলে এর তো অষ্টক পূর্তি আছে। কিন্তু যদি তুমি এইটার ক্ষেত্রে দেখো BF3, এর তিনটে মাত্র তোমার বন্ড, তার মানে 6টা ইলেকট্রন আছে, তাহলে দুটো কম আছে। তাহলে এ এখনো অষ্টক পূর্তি করতে পারছে না। কিন্তু এর তো আছে অষ্টক পূর্তি, এবং এর আবার দুটো ইলেকট্রন এক্সেসও আছে, যদিও সেটা অষ্টক পূর্তির মধ্যে এবার দুটো ইলেকট্রন এক্সেস আছে, রাইট। ও বলছে ঠিক আছে চলো আমি আমার ইলেকট্রনগুলোকে তোমার সঙ্গে, তোমাকে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু দিয়ে আমরা একটা যৌগ তৈরি করব, আমারও অষ্টক পূর্তি থাকবে আর তোমারও কিন্তু অষ্টকটা পূর্তি হবে। তো এই 8টে ইলেকট্রন আর 6টা ইলেকট্রন নিয়ে এরকম টাইপের একটা যৌগ তৈরি করে। এই বন্ডগুলো কিন্তু আবার ডিরেক্ট, আবার হ্যাঁ, এবার কোভ্যালেন্ট বন্ডিং যেটা, তো ডিরেকশন যেটা বললাম, এখানে এই ডিরেকশন ওইটার সঙ্গে কনফিউজ করে ফেলো না। ওইটা আমি বলতে চাইছিলাম যে একটা পার্টিকুলার দিকে তৈরি হয়, এইটা যে ডিরেকশনাল, এর মানেটা হচ্ছে মানে তুমি তোমার সবসময় বলতে পারবে যে এটা কেন এরকম ভাবে দেখানো হয়, মানে ইলেকট্রনটা এক জায়গা থেকে অন্য জায়গার দিকে যাচ্ছে, সেই জন্য এটা ডিরেকশনাল। যদি তোমাদের কোশ্চেন আছে বেসিক্যালি যে কোন বন্ডটা ডিরেকশনাল, আয়নিক বন্ডিং, কোভ্যালেন্ট বন্ডিং, কোঅর্ডিনেট বন্ডিং, তাহলে তোমাদের উত্তর সবসময় হবে কোঅর্ডিনেট বন্ডিং। তার কারণটা হচ্ছে ডিরেকশনাল এই কারণে, কারণ এরা এইখানে বোঝাতে চাইছে যে ইলেকট্রনটা কোনখান থেকে কোনখানে পড়ে যাচ্ছে। যাও একটু। ঠিক, সামনে গেছে। ওকে। বসো ওয়ানটায় সাইডে। না এইটা না সাইড নিয়ে যাচ্ছে। ধরা যায়। এইটা হচ্ছে তোমার sorry, এটা হলো তোমার আর একটা এক্সাম্পল, যেটা হচ্ছে Cu2O4. এখানেও আমি ডিরেকশন কেন বলছি, কারণ আমরা দেখাচ্ছি যে ইলেকট্রনটা কোথা থেকে কোন দিকের দিকে আসছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এদিকে আসছে, এখান থেকে এদিকে আসছে, এখান থেকে এদিকে আসছে, এখান থেকে এদিকে আসছে। এবার কপারের যদি তোমরা দেখো, এর অক্সিজেনের যদি তোমরা দেখো, তাহলে OH2 এর ক্ষেত্রে কি এক্স্যাক্টলি সেম সিচুয়েশন, দুটো, আর এর দুটো করে লোন পেয়ার থাকে। তাহলে ওর তো অষ্টক পূর্তি হয়ে গেছে, ওই দুটো ইলেকট্রন ইজিলি কপারকে দিয়ে কপারের অষ্টক পূর্তিতে সাহায্য করে। তো সেই জন্য এই ব্যাপারটা হয়। ওকে, বোঝা গেল। এবার হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে আছে। হাইড্রোজেন বন্ডিং জিনিসটা কি, মানে কোঅর্ডিনেট বন্ডিং এর ক্ষেত্রে খুব বেশি ভিতরে যাওয়া দরকার নেই, কারণ এখানে ওই অনেক জিনিসপত্র আছে। একটা হচ্ছে মানে কোঅর্ডিনেশন কমপ্লেক্স বলে একটা যৌগ তৈরি হয়, তো সেখানে অনেক রকম জিনিসপত্র আছে আর কি। তো ওগুলো খুব বিটলে মানে ব্যাপারটা হয় কি অনেক সময়, মানে একজন তোমার অষ্টক পূর্তি করলেও করতে পারে, কিন্তু যে ধরো নিচ্ছে সে অনেক সময় হয় কি অনেক ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়, মানে অনেক সময় ভ্যালেন্সিটা অনেক বেশি দেখায়, তাই যেমন ধরো আমি তোমার কাছে, তোমার ক্ষেত্রে তোমাদের কাছে যদি এই জিনিসটা বলি, এটা অন্যভাবে যদি দেখাতে চেষ্টা করি, মানে ভেরিয়েবল ভ্যালেন্সি বলতে আমি যেটা বলতে চাইছি, যে ধরো এই ফসফরাসের কথা ভাবো, তাহলে তুমি তোমার বলবে যে এখানে 5টা বন্ডিং তৈরি হয়েছে, তার মানে 10টা ইলেকট্রন, রাইট। এটা তো অষ্টক পূর্তি হচ্ছিল, মানে ওই জন্যই বললাম যে সবসময় কোঅর্ডিনেট বন্ডিং এর ক্ষেত্রে অষ্টক পূর্তিটা যে ভীষণ ইম্পর্টেন্ট,
যারা লাইগেন্ড তাদের অষ্টক তারা ইলেকট্রনটা ছাড়বে, কিন্তু যে তোমার নিচ্ছে মানে বিশেষ করে এই যে যৌগগুলোতে, এদের যে সবসময় অষ্টক পূর্তি হয় তা নয়, অনেক সময় বেশি ইলেকট্রন থাকতে হবে। এগুলো এটা এর উপর ডিপেন্ড করে। হ্যাঁ। এবার হাইড্রোজেন বন্ডিং মানে অষ্টক পূর্তি সব সময় তোমার মানে মেনে চলবে আয়নিক কমপ্লেক্স আর কোভ্যালেন্ট বন্ডিং, কোনো অন্যথা হবে না এখানে। ঠিক আছে, মোটামুটি। কিন্তু কোঅর্ডিনেট বন্ডিং এর ক্ষেত্রে অনেক জায়গাতেই তোমরা দেখবে যে অষ্টক পূর্তি হচ্ছে না। এবার বলি যে হাইড্রোজেন বন্ডিংটা। ওকে, হাইড্রোজেন বন্ডিং জিনিসটা কি মনে রাখবে খুব সহজভাবে বলতে গেলে, অন্য বেশি কিছু যেখানে লেখা আছে তোমরা পড়বে, বাট বেশি কিছু জানার দরকার নেই। মনে রাখবে যে হাইড্রোজেন যদি কোনো কারণে ফ্লুরিন, নাইট্রোজেন, অক্সিজেন এই তিন রকম এলিমেন্টের সঙ্গে যুক্ত হয়, কি হয়, ফ্লুরিনের সঙ্গে ধরো এইচ যুক্ত আছে বা নাইট্রোজেনের কাছে ধরো এইচ আছে, তো এদের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা, বিশেষ করে ফ্লুরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়, এদের যে ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্সটা এতটাই বেশি হয় যে এই যে বন্ডের ইলেকট্রন গুলো এ নিজের দিকে টেনে নেয়। রাইট? এটা আমরা আরেকটু পরে গিয়ে দেখবো। এ নিজের দিকে টেনে নেয়। তো এই জন্য ফলে হয় কি, এর মাথায় একটা ডেল্টা প্লাস চার্জ তৈরি হয়, এর মাথায় একটা ডেল্টা নেগেটিভ চার্জ তৈরি হয়। রাইট? এটা ডাইপোল টাইপের তৈরি হয়। তো এই ডাইপোলের জন্য মানে এ একটা ডেল্টা প্লাস তৈরি হলো, এইটার জন্য এ প্লাস তৈরি হয়। আবার ধরো এইচ এফ এর মধ্যেই পাশে আর একটা এইচ এফ মলিকিউল আছে, সেখানেও ধরো এফটা প্লাস হয়ে আছে, এই এফটা মাইনাস হয়ে আছে, এইচটা প্লাস হয়ে আছে। এবার এ প্লাস আর এ মাইনাসের মধ্যে একটা উইক বন্ডিং তৈরি হতে পারে, যদিও উইক বলছি বাট খুব যে উইক হয় তা নয়। এই ধরনের বন্ডগুলোকে বলা হয় হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এটা কাইন্ড অফ একটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের জন্য তোমার ওই বন্ডগুলো তৈরি হয়। আবার সবসময় যে আর একটা ডাইপোল হতেই হবে তার কোনো মানে নেই, মানে একটা ধরো ডাইপোল হলো মানে ধরে নাও এফ আর এইচ প্লাস হলো, যে এ ধরো ডেল্টা প্লাস হয়ে আছে, এ ডেল্টা মাইনাস হয়ে আছে। এবার ধরো সিএইচ থেকে একটা হাইড্রোজেন আসছে, হ্যাঁ ধরো সিএইচ ফোর থেকে একটা এরকম একটা হাইড্রোজেন আছে, এও এর সঙ্গে বন্ড করতে পারে। রাইট? যদিও যদিও মনে রাখতে হবে তোমাদেরকে যে মানে এ বলছি সরি, যদিও মনে রাখতে হবে যে ধরো এ নয়, মানে ধরে নাও এমন কোন একটা এলিমেন্ট ধরো এফ এইচ মাইনাস, এই যে থাকতে হবে তার কোনো মানে নেই। এ ধরো ডেল্টা মাইনাস আছে, এই ডেল্টা প্লাস আছে, এই ডেল্টা মাইনাস আছে, এমন কোনো এলিমেন্ট এলো যে হচ্ছে কি তার তোমার চার্জটা হচ্ছে প্লাস, ডেল্টা প্লাস বা ডেল্টা মাইনাস, এবং সেটা যে সেম মলিকুল হতে হবে তার কোনো মানে নেই, কাছাকাছি কিছু একটা হলেই তারা তাদের মধ্যে আকর্ষণ হবে। এবং এরা আমরা এক্সাম্পলে দেখবো অ্যাকচুয়ালি, তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারবো আমি এক্সাম্পল কি বলতে চাইছি। এই টাইপের এক্সাম্পলটা আমরা বললাম, মানে এখানে মনে রাখতে হবে সেটা না, ব্যাপারটা হয় কি যে ধরো যেটা আমরা বলেছিলাম যে ইলেকট্রোনেগেটিভিটির ফলে কি হয়, বন্ডের যে ইলেকট্রন, দেখো আমরা শেয়ারিং মানে কি বলতে বুঝছি যে আমি একজনের সঙ্গে কোনো একটা জিনিস শেয়ার করছি, তার মানে কি আমি ভাববো যে আমার ওই শেয়ারে আমার 50% রোল আছে, তোমারও তারও 50% রোল থাকবে, এরকম যদি আমরা নর্মালি কি ভাববো। রাইট? এবার ধরো দুটো একটা কেমিক্যাল বন্ড তৈরি করলো, তাহলে আমরা মনে মনে কি ভাববো, বা এলিমেন্ট গুলো মনে মনে ভাববে যে ঠিক আছে আমাদের দুজনের মাঝখানেই ঠিক মাঝ বরাবরই ইলেকট্রন গুলোকে থাকার কথা, দুটো ইলেকট্রন যেহেতু দুজনেই শেয়ার করছি। কিন্তু বাস্তবে তা হয় না, একজনের ইলেকট্রোনেগেটিভ বেশির জন্য আরেকজন ইলেকট্রনটাকে নিজের দিকে বেশি টেনে নেয়। মানে যেটা আমি এখানে দেখাচ্ছি, মানে আলটিমেটলি থাকার কথা ছিল ধরো এই তো এখানে, কিন্তু এ ইলেকট্রন এসে বলে এই দিকে টেনে নিয়ে ডেল্টা মাইনাস হয়ে গেছে। তো এইভাবে হয়, তো এটা ফর্ম 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 করে। এবার কন্ডিশন অফ হাইড্রোজেন বন্ডিং এই দুটো মনে রাখবে, এইটা আমি বলার চেষ্টা করছিলাম যে মনে রাখতে হবে যে হাই ইলেকট্রোনেগেটিভিটি অ্যাটম বন্ডেড টু হাইড্রোজেন অ্যাটম, মানে অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকবে, যে হাইড্রোজেন অ্যাটমটা একটা খুবই হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে বন্ড হতে হবে, সেটা অক্সিজেন, নাইট্রোজেন বা ফ্লুরিন এই জাতীয় গ্রুপ অ্যাটম হতে হবে, তার সঙ্গে বন্ড করতে হবে, সো দ্যাট এই বন্ডটা একটা ডাইপোল হয়, একটা ডাইপোল ক্রিয়েট করতে হবে, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস একটা ডাইপোল ক্রিয়েট করতে হবে। আর 2 নম্বর মনে রাখতে হবে যে স্মল সাইজ অফ দ্য অ্যাটম বন্ডেড টু দ্য হাইড্রোজেন সো দ্যাট ইট ইজ এবল টু অ্যাট্রাক্ট বন্ডিং ইলেকট্রন পেয়ার এফেক্টিভলি। সো ওইটা আর একটা ব্যাপার, মানে যেটা হচ্ছে এক্স এর সাইজটা তোমার ওরা বলতে চাইছে যে ছোট হতে হবে, খুব যদি বড় হয় তাহলে তো ইলেকট্রন পেয়ার থেকে নিজের দিকে টানতে পারবে না, মানে আলটিমেটলি ওটাও একটা এফেক্ট অফ ইলেকট্রোনেগেটিভিটি যেটা বলছি। এবার হাইড্রোজেন বন্ডিং দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারমলিকুলার মানে দুটো
দুটো ডিফারেন্ট, মানে ডিফারেন্ট নয়, মানে দুটো মলিকিউলের মধ্যে যদি হয়, সেটা ডিফারেন্ট হতে পারে, সেম টাইপের মলিকিউলের ক্ষেত্রেও হতে পারে। এখানে সেম টাইপের মলিকিউলের ক্ষেত্রে মানে মলিকিউলের মধ্যে যদি তোমার বন্ড হয়, এখানে আমরা ধরো সেম টাইপের মলিকিউলের ক্ষেত্রে দেখেছি এটা জল। এটা জলের মলিকিউল। দেখো জলের অ্যাকচুয়ালি তুমি যদি দেখো এর কোঅর্ডিনেশনটা দেখাচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি চারটে, রাইট? কারণ এই দুটো হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, আর এইটা হচ্ছে তোমার হাইড্রোজেন বন্ডিং। মনে রাখবে হাইড্রোজেন বন্ডিংকে সবসময় ডট 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 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ডট 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 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, রাইট? তাহলে এই দুটো হাইড্রোজেন বন্ডিং, আর এই দুটো তোমার হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, রাইট? নর্মালি আমরা জল বলতে কি লিখি? ওইচ, এরকম করে লিখি, তাই তো? ও এইচ, ওইচ, এটাই লিখি। এটা এটা ভুল কিছু নয়। কিন্তু আলটিমেটলি জলটা যখন বিশেষ করে বরফের মধ্যে থাকে, তো জলের মধ্যেও জলের অণুগুলো অ্যাকচুয়ালি এইরকম একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। ঠিক আছে? তাহলে হাইড্রোজেন বন্ডিং বিটুইন টু ডিফারেন্ট মলিকিউল হচ্ছে তোমার ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং। সেটা সেম টাইপ অফ মলিকিউল হতে পারে অথবা ডিফারেন্ট টাইপ অফ, বাট দুটো ডিফারেন্ট টাইপ অফ মলিকিউল, দুটো ডিফারেন্ট মলিকিউলের মধ্যে হতে হবে। ইন্টার মলিকিউল কিন্তু সেম মলিকিউলের মধ্যে হতে হবে। তাহলে এখানে আরো দুটো ডিফারেন্ট টাইপের কোশ্চেনই আসছে না? এই যেটা হচ্ছে, যেমন ধরো এইটা দেখো, এখানে যদি তোমরা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো, যে আমরা যখন ওই ওই যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন উপরে দেখছিলাম, আমরা এখানে দেখছিলাম যে দুটো এইচএফ এইচএফ এর মধ্যে বন্ড তৈরি হচ্ছে, একই মলিকিউল বাট ওর মধ্যে হচ্ছে। আবার এখানে ওয়াটার ওয়াটার মধ্যে দেখলাম। কিন্তু এখানে যদি দেখো, এই হাইড্রোজেন ইজ অনলি অ্যাটাচ টু ওয়ান অক্সিজেন, রাইট? এর কিন্তু এর সঙ্গে কাছাকাছি কোনো হাইড্রোজেন অ্যাটাচ নেই, বা এইরকম সেম গ্রুপও নয়। সেম গ্রুপ হলেও হতো, হতো না যে তা নয়, বাট এ যেহেতু আছে, এর জন্য কি হচ্ছে, এ ডেল্টা প্লাস, এ ডেল্টা মাইনাস, আর এ ডেল্টা প্লাস হয়ে আছে। আর তোমরা NO2-র ক্ষেত্রে জানো এ অ্যাকচুয়ালি তোমার এখানেও তোমার একটা ডিফারেন্স হয়ে যায়, এ তোমার ডেল্টা মাইনাস আর এ ডেল্টা প্লাস হয়ে থাকে, রাইট? এইখানে মাইনাস আর প্লাস এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হয়, এটাই তোমার হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। তার মানে ব্যাপারটা হচ্ছে এক্স এইচ, এই একটা পোর্শন থাকতেই হবে হাইড্রোজেন বন্ডের, এই পোর্শনটা থাকতেই হবে। বাট এই দিকের পোর্শনটা ওয়াই আমি যদি লিখি, এ শুধু ডেল্টা মাইনাস হলেই চলবে। ডেল্টা মাইনাসটা কিভাবে হচ্ছে ডাজন্ট ম্যাটার। এর পাশে হাইড্রোজেন থাকার জন্য ডেল্টা মাইনাস হচ্ছে, না অন্য কোনো এলিমেন্ট থাকার জন্য ডেল্টা মাইনাস হচ্ছে, ম্যাটার করে না। কোনটা ম্যাটার করবে? না এইটা, একটা অবশ্যই এক্স এইচ থাকবে, যেখানে এ ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, আর এটা ডেল্টা প্লাস ক্রিয়েট করবে। বোঝা গেল? এটা তাহলে কোঅর্ডিনেট। স্যার বলো। স্যার বলছি যে তাহলে NO2 ওই ওটার মধ্যে N আর O এর মধ্যে ওটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম করেছে, হ্যাঁ, একদম একদম। আর এ পাশে এটা কোভ্যালেন্ট বন্ড। এই পাশে এটা কোভ্যালেন্ট, এক্স্যাক্টলি। তাহলে হ্যাঁ, এবার এইরকম ধরো তোমাদের যদি একটা এক্সাম্পল যায়, বললো যে এখানে কটা, এখানে বন্ডের টাইপ উল্লেখ করো, তাহলে তোমরা কি বলবে? এখানে কতগুলো কোভ্যালেন্ট বন্ড আছে তোমরা হিসেব করে বলো তো দেখি, দেখে যে একটা কোশ্চেন এখান থেকে। কোন কম্পাউন্ডার মধ্যে এই ফার্স্টেরটা? এই কম্পাউন্ড, হ্যাঁ হ্যাঁ, এই কম্পাউন্ডের ক্ষেত্রে। চারটে। না না, সবগুলো যদি ধরো, 13টা। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা 13টা। আটটা 10টা 11টা 12টা, 13টা আর একটা কোলিন বল। টোটাল 13টা, রাইট? হাইড্রোজেন বন্ড কটা আছে? একটা। একটা। ডেটিভ বন্ড, কোঅর্ডিনেট বন্ড কটা আছে? একটা। 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 এবার আবার একটা কোশ্চেন আসতে পারে, এখানে সিঙ্গেল বন্ড কটা আছে? তখন তোমাকে শুধু এইগুলো ক্যান্সেল করতে হবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আর আর একটা হাইড্রোজেন দুটো গুলো তিনটে চারটে, এটা হচ্ছে তোমার ইয়ে বন্ডিং আছে। বোঝা গেল? ও আবার সিঙ্গেল। এগুলো সিঙ্গেল কোন তোমাকে ধরতে হবে, এগুলোও তোমাকে ধরতে হবে অ্যাকচুয়ালি। 14টা বন্ধ হচ্ছে মনে হচ্ছে। না, 14টা কি করে হবে? কোভ্যালেন্ট বন্ডিং যদি তুমি ধরো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা, আর এই ডবল বন্ডগুলো তোমার ধরো একটা দুটো তিনটে চারটে, তাহলে হচ্ছে 10টা, ও হ্যাঁ 14টা, সরি স্যার এইখানটা হাইড্রোজেনের কম্পাউন্ড গুলো আছে? হ্যাঁ। হাইড্রোজেনের গুলো, হাইড্রোজেনের গুলো, বেঞ্জিং ও হাইড্রোজেনের গুলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এইগুলো ধরা হয়নি, ঠিক, এগুলোও ধরতে হবে। তাহলে আরো চারটে তোমাকে ধরতে হবে, হ্যাঁ টোটাল 18টা বন্ডিং হচ্ছে অ্যাকচুয়ালি। বুঝা গেল? রাইট রাইট, একদম ঠিক, একদমই ঠিক। গুড। তো
এবার হচ্ছে এফেক্ট অফ হাইড্রোজেন বন্ডিং অন ফিজিক্যাল প্রপার্টিজ। দেখো এইবার আমি তোমাকে বলি এই যে জিনিসটা স্যার আমার একটা কোশ্চেন আছে, হুম, বলো বলো। ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস কোনো কি রুল আছে? সহজ যেটা রুল, ধরে নাও তোমার যদি ধরে নাও আমি বলছি, ধরো এটা তোমার এক্স আর একটা তোমার হচ্ছে ওয়াই। যদি ইলেকট্রোনেগেটিভিটি অফ এক্স গ্রেটার দ্যান ইলেকট্রোনেগেটিভিটি অফ ওয়াই হয়, তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি সে সবসময় ডেল্টা মাইনাস হবে, আর যার কম সে ডেল্টা প্লাস হবে। এটাই হচ্ছে রুল। এবার স্যার একটা এক্সাক্ট প্রশ্ন ছিল। ভ্যালুটা কত হবে সেটা আমরা বলতে পারবো না। স্যার একটা প্রশ্ন ছিল। তাহলে হ্যাঁ তো সব এলিমেন্টই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, আমি বলছিলাম স্যার, যদি ওই অর্থোনাইট্রোফেনল যেটা আছে না, না না, ওই প্রথম এলিমেন্টে যেটা আছে আগে অর্থোনাইট্রোফেনল, কোশ্চেনটা একটু নিয়ে নিই, তারপর তোমারটা দিচ্ছি। হ্যাঁ বলো বলো। যেটা তাহলে তো সব কম্পাউন্ডেই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস থাকবে, কারণ একজন তো ইলেকট্রোনেগেটিভিটি বেশি, একজন তো কম হবেই। না না, এবার দেখো তুমি যেটা বলছো কথা একদমই ঠিক কথা, অবশ্যই। এবার ডেল্টার ভ্যালুটা কি? এবার ধরে নাও আমি বলছি যে কোনো ক্ষেত্রে ডেল্টার ভ্যালু 0.001 আর 0.001, একটা প্লাস একটা মাইনাস হচ্ছে, সেইটাকে কি তুমি আদৌ ডেল্টা ধরবে না জিরো ধরবে? আর কোনোটার ক্ষেত্রে ডেল্টার ভ্যালু হচ্ছে 0.1 আর 0.1 প্লাস 0.1 আমরা তো সবসময় এটা ধরবো। যাদের ইলেকট্রনিক্স যাদের ইলেকট্রনিক্স খুব কাছাকাছি তাদেরকে আমরা ধরবোই না, তারা বলবো যে তারা ওই ওই 0.001 এরকম ভ্যালু মতো আসবে, বুঝতে পেরেছো? মানে যারা কোভ্যালেন্ট, যারা যারা কোভ্যালেন্ট বন্ড করছে তাদের তো ইলেকট্রোনেগেটিভ প্রায় সমান। কি বলেছে? কোভ্যালেন্ট বন্ড, এইটাও তো কোভ্যালেন্ট, এই হিসেবে তো কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, রাইট? মানে তুমি মিউচুয়াল শেয়ারিং এর জন্য ব্যাপারটা হিসেবে বলছো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমার কথাটা। কোভ্যালেন্ট বন্ডের সঙ্গে এটা গুলিয়ে ফেলে না। কোভ্যালেন্ট বন্ড ফর্ম যেমন হয় সেরকম একটা ধরো কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, কোভ্যালেন্ট বন্ডের পর তুমি দেখছো সেই বন্ডটাকে, যদি তোমার মনে হয় যে কোভ্যালেন্ট বন্ড তৈরি করার পর, হ্যাঁ এইবার একটা কথা বলি, কোশ্চেনটার উত্তরটা তুমি অ্যাকচুয়ালি ঠিকই বলেছো। সেটা হচ্ছে ডাইপোল মোমেন্টের জন্য কিন্তু কোভ্যালেন্ট বন্ডের মধ্যেও আয়নিক ক্যারেক্টার আসবে। ট্রু অ্যাকচুয়ালি। আর পোলার মলিকুল হ্যাঁ যদি স্যার, বলি স্যার। ওটা হ্যাঁ অবশ্যই অবশ্যই। মানে বেসিক্যালি কোনো মলিকিউলই, সেই সেন্সে যদি তুমি বলো, কোনো মলিকিউলই ট্রু কোভ্যালেন্ট হবে তখনই যদি এক্স্যাক্টলি সেম অ্যাটমের সঙ্গে বন্ড হয়। মানে ধরে নাও এই হ্যাঁ স্যার, SO2 বা Cl2, এদের ডাইপোল মোমেন্ট জিরো এফ হবে। টু, F2, হ্যাঁ। এরা একদম পিওর কোভ্যালেন্ট, পুরো ডাইপোল মোমেন্ট জিরো। ওদের বাদ দিয়ে যে কোভ্যালেন্ট বন্ডগুলো তৈরি হবে তাদের মধ্যে খানিকটা পোলার ক্যারেক্টারও থাকবে, খানিকটা কোভ্যালেন্ট ক্যারেক্টারও থাকবে, মানে খানিকটা আয়নিক প্রপার্টিও থাকবে, খানিকটা কোভ্যালেন্ট ক্যারেক্টারও থাকবে। ট্রু, বুঝলেন? ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এবার এবার কি একটা অর্থ স্যার বলছিলাম যে অর্থোনাইট্রোফেনল যেটা প্রথমটাই লিখেছেন, ইয়াটা স্ট্রাকচারটা, সেটা যদি পোলার মিডিয়ামে থাকে তাহলে কি ইয়াটা চেঞ্জ হবে ওই যেটা বলছেন ইন্টারমলিকুলার যে হাইড্রোজেন বন্ডিংটা? গুড কোয়েশ্চেন, খুব ভালো কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি হতেও পারে। এখানেও আমার একটা ডিপেন্ড করছে। ধরে নাও আমি বলি, নর্মালি কি হয়, ব্যাপারটা হচ্ছে যে এরা এমনিতেই খুব কাছাকাছি আছে, রাইট? তো এই জন্য হুম এদের চান্স হচ্ছে, এরা ধরে নাও তুমি ধরো একটা কোনো মলিকিউলকে পোলার মিডিয়ামে দেওয়ার আগে এরা অলরেডি এরকম তৈরি করে থাকছে, মানে হুম এ প্রথম থেকে এরকম তৈরি করে আছে, যে তুমি হুম মিডিয়ামে নিচ্ছ। এইবার ধরো পোলার মিডিয়ামটা ভীষণ স্ট্রং। পোলার হুম মিডিয়ামে এমন কিছু সলভেন্ট মলিকিউল, আমি যাদের অন্যদের ক্ষেত্রে বলছি যারা হয়তো ধরো বুঝতে পারবে না, যে এমন কিছু সলভেন্ট মলিকিউল আছে যারা হচ্ছে, যাদের তোমার ডাইপোল মোমেন্ট আছে, এবং যাদের মানে ধরে নাও যাদের মধ্যে একটা পজিটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে, এবং পজিটিভ চার্জ যারা হাইড্রোজেনের কাছাকাছি নিয়ে আসতে পারে, এরকম যদি কেস হয়, এবং ওই পোলার মলিকিউলের সঙ্গে যদি এ যদি খুব স্ট্রং বন্ড তৈরি করতে পারে, এর থেকেও স্ট্রং, তখন কি হুম। হবে, ওরা ওই বন্ড, হাইড্রোজেন বন্ড তৈরি করবে, এটাকে ব্রেক করে দেবে। কিন্তু ওই ওই কন্ডিশনটা যেতে হবে যে এই বন্ডটাকে ওভারকাম করে ওটাকে করতে হবে। তাহলে কি স্যার ওই বলছিলাম ওর যেটা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্টটা বেশি হতে হবে নাকি ওই মানে পোলার মিডিয়াম যেটা হ্যাঁ থাকবে হ্যাঁ, সেটা? এক্স্যাক্টলি, মানে ওই ডাইইলেকট্রিক যে ইন্টারাকশন যেটা আছে সেটাকে অনেকটা হাই স্ট্রং হতে হবে। এটাই হচ্ছে যে কোনো বন্ড ব্রেক করা, মানে যে তুমি কোনো কেমিক্যাল রিয়াকশনে যদি করো, নিয়মিত চাই যে যে বন্ডটা তৈরি হবে সেটা অনেক স্ট্রং হতে হবে,
যেটাকে ভাঙছে সেটা তো এক্স্যাক্টলি এটাও এখানে তাই, যে যে বন্ডটা ভাঙবে তার থেকে ওই যে বন্ডটা তৈরি হবে সেটাকে অনেক স্ট্রং হতে হবে। স্যার তবে নন পোলার মিডিয়ামে তো তাহলে মনে হয় ঠিকই থাকবে, আগে কিরকমই থাকবে অবশ্যই নন পোলার মিডিয়ামে তো কোনো কোয়েশ্চেনই নেই, ও কোশ্চেন। সবসময় এরকম থাকবে। ইভেন পোলার মিডিয়ামেও থাকবে, কিন্তু ওই ডিপেন্ড করছে, ধরো খুব স্ট্রং পোলার মানে ধরে নাও ওয়াটার বা ও ওটা বা এরকম, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান বেশি ওর। হ্যাঁ, যাদের ওয়াটার ইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হিট। ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার, কি? ডিস্টিল ওয়াটারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি স্যার, 80-র কাছাকাছি। হ্যাঁ মানে ডিস্টিল ওয়াটার মানে ওয়াটারই আমি বলছি অ্যাকচুয়ালি, ওয়াটারে রাইট। ওয়াটারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কত হয়? 78, মনে রাখবে, 78.2। আর ডিএমএস এর কত? 46। ডিএমএস এর একটু ডাইমিথাইল সালফোমাইড, এটা স্যার নন পোলার মিডিয়াম বলে। না না না, পোলার। সিএইচ থ্রি, সিএইচ থ্রি ডাইমিথাইল সালফক্সাইড, সরি। স্যার ডিএমএস টা কি পোলার এপোটিক সহ মানে বটে? প্রোটিক, হ্যাঁ অবশ্যই। প্রোটিক না এপোটিক? ডিএমএস তো অবশ্যই পোলার সলভেন্ট, এর পোলার মিডিয়াম ডিএমএস, খুব হাই নয় অবশ্যই, আচ্ছা নট আচ্ছা। হাই পিওর। স্যার বলছিলাম, পোলার প্রোটিক আর পোলার এপোটিক্স এর মধ্যে তফাৎ কোনটা? না না, ওটা আবার আলাদা জিনিস। প্রোটিক মানে যেটাতে হাইড্রোজেন থাকবে এবং যারা হাইড্রোজেনটাকে দিতে পারবে, মানে ওই যে তুমি যেটা বললে যে ধরো ওয়াটার যদি দিই, হুম তখন ওয়াটারের হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, রাইট? এই ধরনের হুম সলভেন্ট গুলোকে পোলার, মানে যে পোলার সলভেন্টে হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারবে সেটাকে বলা হয় পোলার প্রোটিক। আর হুম। পোলার অ্যাপ্রোটিক মানে যেখানে তোমার হাইড্রোজেনই নেই, মানে হাইড্রোজেন থাকলেও তারা ওই তোমার বন্ড তৈরি করতে পারবে না। তাহলে স্যার এখানে যদি বলে আমার ডিএমএস ও দেওয়া হয়, ডাইমিথাইল সালফোমাইড দেওয়া হয়, তাহলে কি স্যার নন পোলার মিডিয়ামের মতন কাজ করবে কি কিছু না? দেখো ডিএমএসও হচ্ছে একটা পোলার সলভেন্ট, ডিএমএসও যদি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হয় 46-এর কাছাকাছি, ওয়াটারের হচ্ছে 78, রাইট? এইবার ব্যাপারটা হচ্ছে ডিএমএসও কোনো একটা মলিকিউল তুমি যখন আর একটা সলভেন্টের মধ্যে যখন দিচ্ছ, সেই মলিকিউলের সঙ্গে সলভেন্টের ইন্টারাকশনটা মেন ডিপেন্ড করে দিচ্ছে যে ওখানে তোমার এই বন্ডগুলো ফর্ম করবে না করবে না। যদি বন্ডগুলো স্ট্রং হয় তখন ইয়ে করবে। এবার যদি ধরো তোমার বন্ড ফর্ম করলো না, তখন তুমি বলবে যে ওটা তো নন পোলারের মতোই কাজ করছে, কারণ ও তখন তো তোমার, বাট আলটিমেটলি কিছু একটা ইন্টারাকশন ওদের মধ্যে থাকবে, যে 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 প্লাস হেড যেটা মানে যে ডাইপোলটা তৈরি করবে ডিএমএসও, তার সঙ্গে এর যে ডাইপোলটা তৈরি হবে সেই তাদের একটা ইন্টারাকশন থাকবে। ওকে, স্যার একটা প্রশ্ন আছে। এক মিনিট, হ্যাঁ আমি জাস্ট, হ্যাঁ বলো কি তো। হ্যাঁ বলছি স্যার, ওই যে উদাহরণটা নিয়ে আমরা করছিলাম, ওখানে যেটা ডবল বন্ড আছে, নাইট্রোজেনের সাথে যেটা ডবল বন্ডে অক্সিজেন আছে, ওটার সাথেও তো হাইড্রোজেন বন্ধন হতে পারতো, যেটা কোঅর্ডিনেট বন্ড এর সাথে যেটা অক্সিজেন আছে ওটার সাথেই কেন হলো? একদম হতেই পারতো, একদমই ঠিক কথা, হতেই পারে। ব্যাপারটা হচ্ছে এই যে এই দুটো যে এখানে এরকম করে দেখানো হচ্ছে না, এইগুলো যে সবসময় এইভাবে থাকে তা নয়। এরাও একটা, এগুলো তোমরা যখন দেখবে এগুলো হচ্ছে বিভিন্ন রকম কনফিগারেশনে থাকে, অ্যাকচুয়ালি ও থাকে এরকম, এরকম একটা থাকতে পারে, আবার এরকম একটা থাকতে পারে, যে কোনো ফর্মে থাকতে পারে, মানে এই দুটো ইন্টারচেঞ্জেবল, কোনো অসুবিধা কোনো ইয়ে নেই, মানে তুমি ভেবো না যে এইটা এটা ফিক্সড, এখানে এইটাই ডবল বন্ড, এই দুটো ইন্টারচেঞ্জেবল। হুম। ওই সবকিছু যেমন তুমি বললাম না, সবকিছুর মধ্যে এর কিছু ক্যারেক্টার থাকে ওর কিছু character- আর অবশ্যই ইভেন যদি এ এদিকে নাও থাকতো, এ যদি এদিকেও থাকতো এবং এই যদি ডবল বন্ড ও থাকতো, তাহলেও ও কিন্তু ইয়ে তৈরি করতে পারতো, হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারতো, অবশ্যই। মানে এই তো এখানেই দেখো না, এটাই, হুম। রাইট? কিছু করবে না, কিছু করে না দেখবে এবার হচ্ছে আমরা যাই একটা ইন্টারেস্টিং ব্যাপারে, সেটা হচ্ছে যে এবার তোমরা মনে রাখবে যে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিংটা আমি কেন একটু বেশি বললাম, এই ইন্ট্রাটা এইটার থেকেও বেশি ইম্পর্টেন্ট এটা, কারণ আমাদের সমস্ত যে শরীরের মধ্যে বায়ো মলিকিউলস আছে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং ফর্ম করে। এই যে আমরা বলি কোয়াটারনারি স্ট্রাকচার অফ ডিএনএ, সেটা কি কারণে তৈরি হয়, মানে এই যে আলফা হেলিক্স বিটা হেলিক্স কি করে তৈরি হয়, এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। কোয়াটারনারি না, আমরা ওটাকে বোধহয় বলে টার্সিয়ারি কি স্ট্রাকচার বুঝি ওটাকে, কোয়াটারনারি। হ্যাঁ, ওখানেও তো ওই অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিংই তো করে।
ওটা আলফা হেলিক্স স্ট্রাকচার। হ্যাঁ, আলপনা ওটা ওটা অনেকগুলো স্ট্রাকচার না, কোয়াটারনারি, সেকেন্ডারি, টারশারি, আইদার কোয়াটারনারি বা টারশারি। মেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ যে আলফা হেলিক্সের স্ট্রাকচার সেটা তোমরা পাবেই না যদি না তোমার এই মানে অ্যাকচুয়ালি যদি আমি এইভাবে আঁকি, এরকম যে একটা স্পাইরাল স্ট্রাকচার তৈরি হয় না, ধরুন এরকম। এই যে এইগুলোর মধ্যে যে ইন্টারাকশন গুলো থাকে এইগুলো হচ্ছে সব এই অ্যাডিনিন গুয়ানিন বা এদের মধ্যে। তো থাকে না এটিজিসি, এই যে বন্ড গুলো হয় এটি আর জিসি এর মধ্যে, এটি এ আর টি এর মধ্যে জিসির মধ্যে, এইগুলো হচ্ছে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ড। এই জন্য এটা ইম্পর্টেন্ট। এগুলো সব ইন্টারমলিকুলার, এবং এটা ইন্টারমলিকুলার কেন বলছি, কারণ ওটা একটাই তো মলিকিউলের মধ্যে হচ্ছে না, মানে একটা বিগ বিগ মলিকিউল, তার মধ্যে একটা তৈরি হাইড্রোজেন বন্ড। আর তুমি যদি ওইভাবে রাখো যে দুটো ডিফারেন্ট অ্যাডিনিন গুয়ানিন সাইটের মধ্যে হচ্ছে, সেটা একটা অন্য ব্যাপার, বাট একটা সিস্টেমের মধ্যে। তো ওভারঅল হাইড্রোজেন বন্ডিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, রাইট? সব থেকে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা যদি তুমি দেখো যে এই যে একটা কোশ্চেন আসতে হবে তোমাদের অ্যাবনর্মাল বয়েলিং পয়েন্ট, বলছে যে ধরো তুমি ট্রেন্ড দেখো হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন সেলেনাইড টেলুরাইড এইরকম ভাবে যাচ্ছ, এদের বয়েলিং পয়েন্টটা আস্তে 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 বাড়ছে। তো সিমিলারলি তুমি যদি এইচসিএল এর ক্ষেত্রে দেখো এটাও বাড়ছে, ফসফিন, আর্সেনিন, স্ট্যানিন, এটাও তাই হচ্ছে, এগুলোও তাই হচ্ছে, এক্সেপ্ট দিস ওয়ান। এই ক্ষেত্রে এরকম বেড়ে বেড়ে যাচ্ছে। এটা এক্সেপ্ট বলো না, এগুলো এটা ট্রেন্ড ফলো করছে, এই ট্রেন্ড ফলো করছে, এও ট্রেন্ড ফলো করছে, এও ট্রেন্ড করছে, এও ট্রেন্ড করছে। কিন্তু যখনই এই তিনটে কেস চলে আসছে, H2 এইচ এফ NH3, তখনই কিন্তু এদের এক্সেপশনাল বয়লিং পয়েন্ট হয়ে যাচ্ছে। এর কারণটা কি? না, কারণ হচ্ছে এরা কিন্তু স্ট্রং হাইড্রোজেন ফর্ম ফর্ম করতে পারে। তার মানে অ্যাকচুয়ালি যেহেতু তোমার এগুলো ইন্টার মলিকুলার ফর্ম করে, তো মানে একটা মলিকুল অন্য আরো চারপাশে তিনটে চারটে মলিকুলের সাথে বন্ড তৈরি করবে। তার মানে অ্যাকচুয়ালি ওই বন্ড গুলোকে ভাঙতে হবে, তবে তুমি ওদেরকে বয়েল করতে পারবে বা মেল্ট করতে পারবে। বিশেষ করে এখানে H2 এর ক্ষেত্রে বয়েলের কথা ভাবো, বা এইচএফ এর ক্ষেত্রে বয়েলিং এর কথা ভাবো, সেটাকে তুমি বয়েল করতে পারবে, রাইট? বয়েল করা মানে কি, যে একটা অণুকে আরেকটা অণুর থেকে দূরে সরিয়ে নিয়ে আসে, রাইট? তো বেসিক্যালি ওইটা করতে গেলে তোমাকে বন্ডটাকে ব্রেক করতে পারবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা এই ডিফারেন্সটা বোঝো তো? আমি এটা জানতে চাইছি যে ধরো একটা গ্যাস, একটা সলিড আর একটা লিকুইড, এর মধ্যে পার্থক্যটা কি হবে, ঠিক আছে? গ্যাসের মধ্যে হচ্ছে অণুগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেকটা বেশি থাকে, সরি, সব থেকে কম থাকে। লিকুইডের মধ্যে হচ্ছে একটু বেশি থাকে, এবং কঠিনের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেকখানি বেশি থাকে। একদম, যে কারণের জন্য অণুগুলো ওরা খুব কাছাকাছি থাকে, ওই জন্য ওরা সলিড স্টেটে থাকে আর কি। একদম, তার পারফেক্ট। এইটাই হচ্ছে তার মানে বেসিক্যালি যেটা আমি উল্টো ভাবে বলতে চাইছি সেটা হচ্ছে সলিডস থেকে তুমি যদি কোনো জিনিসকে গ্যাসে করতে চাও, তার মানে অণুগুলোর ডিস্টেন্স বাড়াতে হবে। পরিষ্কার? তো এই মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট মানেই হচ্ছে যে অণু, মেল্টিং পয়েন্ট মানে কি, সলিডকে গলিয়ে লিকুইডে করা। বয়েলিং পয়েন্ট মানে কি হচ্ছে লিকুইডকে গলিয়ে, লিকুইডকে ফুটিয়ে গ্যাস করা। তার মানে দুটো প্রসেসই তোমার অণুগুলোর মধ্যে দূরত্বটাকে বাড়াচ্ছি আমরা। তার মানে অণুগুলোর দূরত্ব বাড়াতে গেলে তোমাকে হাইড্রোজেন বন্ড ব্রেক করতে হবে, এবং অল টাইপ শর্টস অফ যত ইন্টারাকশন আছে সবগুলোকে তোমাকে ভাঙতে হবে। এটাই হচ্ছে ওই এনার্জিটা লাগে। যাই হোক, এবার আসছি আমরা সলিউবিলিটি। সলিউবিলিটিটা যদি তোমরা দেখো যে এক্স্যাক্টলি সেম কারণে তোমার এটা, এগুলো একটু তোমরা একটু দেখে নিও, আমি আরো ডিটেলে যাচ্ছি। সলিউবিলিটি বা এগুলো, এগুলো তোমার হচ্ছে ওই ইয়ের ক্ষেত্রে হয়, বা কিছু কিছু মলিকিউলের ক্ষেত্রে, যেমন ধরো অ্যাসোসিয়েশন অফ মলিকিউলস, মানে ডাইমার ফর্ম করতে পারে হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে, এগুলো। আর একটা ব্যাপার হচ্ছে, এটা তোমাদের এটা এই একটু তোমার এটা একটু নিজেরা পড়ে নিই এই পেজটা। আর একটা হচ্ছে কি তোমার এই, আর এইটাও বলবো পড়ে নিও, এগুলো আমরা বাকিটা বলেছি, বা এইগুলো এইটা আমরা উপরে লিখেছি, আর এটা একটু পড়ে নিও, আর এইটা একটা একটু দেখতে পারো। বা আমরা সবাই যেটা জানি, যে তোমরা তো জানো যে ডেনসিটি অফ আইস জলের থেকে কেন কম হয়। কারণ তোমরা দেখবে জলের ওপরে সবসময় বরফ ভাসে। তার কারণটা হচ্ছে এই যে চারটে হাইড্রোজেন বন্ড তোমরা দেখলে, এই উপরেই দেখালাম যেটা, এইটা টেট্রাহাইড্রাল স্ট্রাকচার থাকে। হ্যাঁ, এই এই যে টেট্রাহেড্রাল যে স্ট্রাকচার, মানে এই যে স্ট্রাকচারটা, এটা মোস্টলি দেখা যায় আইসের মধ্যে, রাইট? তাহলে আইসের মধ্যে, এবার জলের মধ্যে সবসময় যে চারটেই বন্ড তৈরি হবে তা নয়, কখনো কখনো তিনটে, দুটো, একটা, চারটের অ্যাভারেজ আছে। কিন্তু আইসের মধ্যে মোস্টলি তুমি এই বন্ডগুলো দেখতে পাবে। তাহলে এই যদি এরকম বন্ড তৈরি করে, অ্যাকচুয়ালি জায়গাটা অনেকটা বেশি হবে। মোদ্দা কথা হচ্ছে জায়গাটা অনেকটা বেশি হবে, তাহলে ভলিউমটা বেশি হবে। তাহলে তার কারোর যদি ভলিউম যদি তোমার বেশি হয়, তাহলে অবশ্যই ডেনসিটি তোমার কম হবে। তো সেই জন্যই ওয়াটারের ডেন্সিটি হচ্ছে কম। এটাই আর কিছু না। তো এবার
আমি যেটা প্রথমে পড়েছিলাম আমি বললাম যে এবার আমরা মানে সেটা অ্যাকচুয়ালি একটু অন্যভাবে বলি আর একবার ডিসকাস করে বলি, তাহলে বুঝতে পারবে যে আমরা কিরকম বলেছিলাম যে যখন কোভ্যালেন্ট বন্ড তৈরি করছিলাম, ধরো CH4 তৈরি নিই, আমরা বলছিলাম যে কার্বনের দুটো 2s এ দুটো ইলেকট্রন আছে আর 2p তে দুটো ইলেকট্রন আছে। তো এবার তুমি যদি এক্সাইট করো তাহলে কি হয়, CH4 তৈরি করার জন্য তাহলে তোমরা দেখতে পাবে যে এই 2s থেকে একটা ইলেকট্রন 3s এ চলে গেল, রাইট? এই সরি, 2s টা একটা ইলেকট্রন PZ এ চলে গেল, দিয়ে এরকম তোমার তৈরি হলো। এইবার প্রত্যেকটা হাইড্রোজেনের এস থেকে একটা ইলেকট্রন এলো, দিয়ে ওরা শেয়ার করলো, মিউচুয়াল শেয়ারিং করে ওরা তৈরি করলো কোভ্যালেন্ট বন্ডিং, রাইট? তাহলে এইটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং। এইবার তাহলে আমি যদি এইভাবে ভাবি, তাহলে আমাদের টোটাল 4টে বন্ড হওয়া উচিত, যেটা হচ্ছে 2 টাইপস। একটাতে হওয়া উচিত এস এস টাইপ অফ বন্ডিং, এস এস টাইপ অফ বন্ডিং। স্যার এগুলো তো হাইব্রিডাইজেশন হয়ে যাবে। হ্যাঁ, ওটাই আসছে। তাহলে তো সবার শক্তি এনার্জি সেম হয়ে যাবে। হ্যাঁ। SPXY সবার সমান 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 হবে তো। হুম। Second, যাই হোক, তুমি একটা কথা বলি। হ্যাঁ, তো ব্যাপারটা যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ধরো এই যে জিনিসটা বলছি, এটা হচ্ছে ধরো না US আর এটা, তাহলে এবার তাহলে টোটাল 4টে বন্ডিং তৈরি হওয়ার কথা। একটা হচ্ছে 1s 2s, মানে 1s অফ হাইড্রোজেন, 2s অফ কার্বন, মানে SS বন্ডিং, আর বাকি 3টে SP বন্ডিং, রাইট? এইবার তুমি যদি ভেবে দেখো আমাদের তার মানে এরকম 3টে বন্ড তৈরি হওয়ার কথা, SS SP। এইটা তৈরি হবে না PP তে যদিও, বা SS আর SP তৈরি হবে। এবার তুমি যদি জাস্ট লক্ষ্য করো তাহলে তোমার অ্যাকচুয়ালি দেখে কি মনে হবে, কারণ S অরবিটাল তো ছোট, তাহলে SS যে বন্ডটা তৈরি করবে তাহলে সেটা ছোট হবে আর SPটা বড় হবে। তাহলে এবার যদি আমরা CH4 কে মেজার করতে যাই, CH4 এর ধরো বন্ড আমরা যদি মেজার করতে যাই, তাহলে আমাদের এরকম পাওয়া উচিত যে 1 নাম্বার বন্ড যেটা আমি লিখেছি, এই দেখো এটাকে আবার বলে দিই, এইটাকে এখানে আমি একটুখানি বলি যে এখানে একটা কনসেপ্ট আছে সিগমা বন্ডিং। সিগমা বন্ডিং কাদেরকে বলছে? সিগমা বন্ড কাদেরকে বলছে? যে যদি এই ধরো ডন ওভারল্যাপ। মিড-অন ওভারল্যাপ যদি হয় তাহলে আমরা সিগমা বন্ড বলবো। তো এই ধরনের যে কোনো বন্ড যদি ধরো এই যে এস এর সঙ্গে পি এর ওভারল্যাপ হচ্ছে, বা এস এর সঙ্গে এস এর বা পি এর সঙ্গে পি এর হেড মুখোমুখি যে ওভারল্যাপ, এই মুখোমুখি ওভারল্যাপটাকে লিখে দেবো। তাহলে আমার টোটাল 4টে হেড অন ওভারল্যাপ হয়েছে এই ক্ষেত্রে, বুঝতেই পারছো প্রত্যেকটাই হেড অন ওভারল্যাপ হচ্ছে 4টে। তাহলে আমার 4টে সিগমা বন্ড তৈরি হচ্ছে, একটা হচ্ছে SS আর বাকিগুলো SP টাইপ। তাহলে আমার 4 রকমের মধ্যে তার মানে আমার টোটাল 2 রকমের বন্ড লেন্থ দেখতে পাওয়ার কথা, রাইট? একটা একরকম আর বাকি 3টে একরকম, রাইট? তাহলে আমার এই এই অর্ডারটা পাওয়া উচিত, মানে অ্যাকচুয়ালি একটা বন্ড ছোট হওয়া উচিত আর বাকি 3টে বন্ড বড় হওয়া উচিত। কিন্তু তুমি যদি দেখো মানে এরকম হওয়ার উচিত, কিন্তু তুমি যদি দেখো আলটিমেটলি দেখা যায় যে যদি তুমি মেজার করো যে CH4 এর প্রত্যেকটা বন্ড লেন্থ, 4টে বন্ড লেন্থই সমান, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, তখন যে কনসেপ্টটা আছে সেইটা কি বলা হয় হাইব্রিডাইজেশন। মনে রাখবে হাইব্রিডাইজেশন সবসময় সেম অ্যাটমের মধ্যে হয়। হাইব্রিডাইজেশনের পরে হাইব্রিড অরবিটাল তৈরি হয়, সেই হাইব্রিড অরবিটাল গুলো অন্য অ্যাটমের সাথে কেমিক্যাল বন্ডিং করতে পারে, বাট হাইব্রিডাইজেশন সব সময় সেম অ্যাটমের মধ্যে হয়। পরিষ্কার? এবার যেটা আমি যতটুকু যেটা বললাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হয় কি, এই এক্সাইটমেন্ট অব্দি ঠিক আছে, মানে এই 2s থেকে 2p থেকে একটা এক্সাইটেড একটা p তে চলে গেল, এটা অব্দি ঠিক আছে যেটা আগে হয়েছিল। কিন্তু তারপরে ওরা যেটা বলছিল কোভ্যালেন্ট বন্ডিং এর কনসেপ্ট যে এরকমই থাকবে, বাট অ্যাকচুয়ালি এরকম নয়, এরা অ্যাকচুয়ালি একটা মিক্সচার হয়ে যায়। এটাকে এই প্রসেসটাকেই বলে SP হাইব্রিড, মানে হাইব্রিডাইজেশন। তো দিয়ে এইরকম 4টে অরবিটাল তৈরি করে এবং যাদের 4টেতেই ক্যারেক্টার সেম হয়, এটাকে বলে SP3 হাইব্রিডাইজেশন। এর মানেটা কি, এখানে 3টে P আর একটা S মিলে হাইব্রিডাইজেশন তৈরি করছে, এবং যেখানে প্রত্যেকটা অরবিটালের মধ্যে 33%, নট 33, 25% ক্যারেক্টার থাকছে S এর, আর 75% ক্যারেক্টার থাকছে P এর, প্রত্যেকটার মধ্যে।
এমন নয় যে একটাতে এসের ক্যারেক্টার আছে আর বাকিগুলোতে পিটার। এইটাই হচ্ছে, মানে এইখানে যদি দেখো এখানে 100% এসের ক্যারেক্টার ছিল, আর এখানে প্রত্যেকটাতে 100% করে পি ক্যারেক্টার ছিল, কিন্তু হাইব্রিডাইজেশনের ফলে এই মিক্সিংটা হয়েছে, রাইট? তো বেসিক্যালি এবার তখন ও তুমি ওয়ান ইস অফ হাইড্রোজেন এর প্রত্যেকে এইভাবে বন্ড তৈরি করছে। নাও ইউ ক্যান এক্সপ্লেন যে কেন তোমার বন্ড লেন্থ গুলো সমান। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে সিগমা বন্ধনের কথা বললেন না, ওটাই তো তাহলে কোভ্যালেন্ট বন্ড নাকি? অবশ্যই সিগমা বন্ড অবশ্যই কোভালেন্ট বন্ড। মানে দুটো একই কথা তো? দেখো, কোভ্যালেন্ট বন্ড আর সিগমা বন্ড দুটো ডিফারেন্ট ক্যাটাগরির নয়। কোভ্যালেন্ট বন্ডের মধ্যেই আমি সিগমা বন্ডটা বলছি। কোভ্যালেন্ট বন্ডকে আবার তুমি যদি সেইভাবে ভাগ করো, দু রকম টাইপের হয়। একটা হচ্ছে সিগমা বন্ধন, আর একটা হচ্ছে পাই বন্ধন। এরা কিন্তু দুজনেই কোভ্যালেন্ট বন্ডের মধ্যেই আছে। যদি মুখোমুখি ওভারল্যাপ হয় তাহলে আমরা বলি সিগমা বন্ধন, আর যদি সাইড ওয়াইজ ওভারল্যাপ হয় তাহলে আমরা বলি পাই বন্ধন। সেটা আমরা আসছি, এটার কারণে এই ডবল বন্ডিং ট্রিপল বন্ডিং গুলো তৈরি হয়। আমরা আসছি ওইটাতে। তাহলে আমরা কি কি টাইপ অফ হাইব্রিডাইজেশন পেলাম? sp3, যেখানে একটা এস তিনটে পি এর সঙ্গে মেশে। sp2 হতে পারে, যেখানে একটা এস দুটো পি এর সঙ্গে মিশবে, আর একটা এরকম আনহাইব্রিড হাইব্রিড রইবে। এইবার তোমাদের আমি ওই এইমাত্র যে কোশ্চেনটা এলে সেটাতে আমি, যেমন ধরো এই এক্সাম্পলটা নিচ্ছি আমি, এইটা, এটা হচ্ছে C2H4, রাইট? এই মলিকিউলটার ক্ষেত্রে এটাকে ইথিন বলে, রাইট? এই মলিকিউলটার ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে আমার আমার এই প্রত্যেকটা কার্বন কি কটা, তোমার যখন হাইব্রিডাইজেশন যখন তুমি লক্ষ্য করতে চাইবে, তখন তোমাকে মনে রাখতে হবে যে হাইব্রিডাইজেশনটার জন্য তোমাকে কিন্তু পাই ইলেকট্রনটা বা পাই যে বন্ড, মানে ডবল বন্ডটা কনসিডার করতে, যেটা সিগমা বন্ড সেগুলি তোমাকে শুধু কনসিডার করতে হবে, তাই? তো বেসিক্যালি এখানে এখানে যদি তুমি এইভাবে দেখো, ব্যাপারটা আমি অন্যভাবে বলছি। ব্যাপারটা হচ্ছে কি, এখানে তিনটে বন্ড তৈরি হচ্ছে। এই একটা sp3 তৈরি করছে, এই একটা সরি, এই একটা sp2 তৈরি করছে, এই একটা sp2 তৈরি করছে, এই একটা sp2 তৈরি করছে। আর এই যে দেখিয়েছিলাম না, যে ব্যাপারটা হয় হচ্ছে এখানে, যে এইরকম থাকবে, কিন্তু তিনটে sp2 তৈরি করবে, আর একটা তোমার পি আনহাইব্রিডাইজ হইবে। ওই আনহাইব্রিডাইজ পি যা সবুজ রঙে দেখিয়েছি, সেটাই তোমার এখানে আনহাইব্রিডাইজ অবস্থায় আছে। তো এরা এরা sp2 হেড অন ওভারল্যাপ করলো। এই মানে এই দুজনে হেড অন ওভারল্যাপ করলো, এর sp2 একটা, এর sp2 একটা। এবার এর sp2 আর এর এস হেড অন ওভারল্যাপ, এর sp2 এইগুলো আমি দেখি এখানে, এরা প্রত্যেকেই সিগমা তৈরি করলো। সিমিলারলি এরা, কিন্তু এই যে আনহাইব্রিডাইজ গুলো পড়ে আছে, এরা নিজেদের মধ্যে সাইড ওয়াইজ ওভারল্যাপ করতে পারে, মানে এইরকম ভাবে, রাইট? এই অরবিটাল, এইটাকে বলা হয় পাই অরবিটাল সাইড ওয়াইজ ওভারল্যাপ। এই যে এটা আমি এখানে যেটা দেখিয়েছি, মানে এরা হচ্ছে কি তোমার টোটাল তুমি যদি দেখো, এরা এই দুজন নিজেদের মধ্যে সিগমা বন্ড তৈরি করছে। এরা একজন একজনের সঙ্গে হাইড্রোজেন করে তিনটে সিগমা, দুটো সিগমা তৈরি করলো, এখানে একটা তিনটে সিগমা হলো। সিমিলারলি এর ক্ষেত্রে তাই হলো, আর এরা নিজেদের মধ্যে পাই তৈরি করলো। sp হাইব্রিডাইজেশনে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, মনে রাখবে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যতগুলো মানে ধরো sp3 কতগুলো অরবিটাল হবে? চারটে। কারণ কি, একটা এস আর তিনটে পি মিলেছে। sp2 একটা এস দুটো পি, তাহলে কটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে? তিনটে। এসপির ক্ষেত্রে একটা এস একটা পি মিলছে, কটা হাইব্রিড অরবিটাল তৈরি হবে? না, দুটো। এক্স্যাক্টলি এখানে তৈরি। এসপির ক্ষেত্রে কি হয়, দুটো এসপি তৈরি হয় আর দুটো আনহাইব্রিডাইজ করে থাকে, মানে এই দুটো দুটো পাই বন্ড তৈরি করতে পারে, রাইট? তো এখানে যদি আমি এক্সাম্পলটা দেখাই, এখানেই বুঝতেই পারছো যে এসপি তৈরি করলো দুটো, এই একটা এরা হিরন করলো ওভারল্যাপ, এই কার্বনের সঙ্গে। আর এটা হচ্ছে সিএইচ, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, রাইট? এই যে দুটো বন্ধনী তৈরি হয়েছে, এই দুটো হচ্ছে পাই বন্ড। আর একটাই তোমার সিগমা বন্ড তৈরি হয়েছে এইটা, এই ব্ল্যাকটা, আর বাকিগুলো পাইবে। তাহলে CH4 এর ক্ষেত্রে তিনটেই, সরি চারটেই সিগমা বন্ড sp3। এর ইথিলিন এটার ক্ষেত্রে কি হচ্ছে তোমার, sp2 তিনটে সিগমা একটা পাই। এর ক্ষেত্রে কি হয়, দুটো সিগমা দুটো পাই। বোঝা গেল? এবার শেপ অফ হাইব্রিড অরবিটাল এখানে আসছি। ওকে, শেপ অফ হাইব্রিড অরবিটালটা কি জিনিসটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তো এখানে যাওয়ার আগে, মানে এইটাতে যাওয়ার আগে আমি প্রথমে তোমাদেরকে বলবো যে এটা তোমরা বুঝতেই পারছো যে নর্মালি কি হয়,
শেপ গুলো কিরকম হবে, তাই তো? তো এটা কি হয়, এটা আচ্ছা, এটা আমি অ্যাকচুয়ালি ভেসপারের থিওরি দিয়ে বলবো, তাহলে সব থেকে ভালো হয়। এটা দেখার দরকার নেই, বাট এইটা আমি নিচেই বলছি। বাট একটা জিনিস মনে রাখবে যে SP3 থেকে এসপির দিকে যত যাবে তত এস ক্যারেক্টার বাড়তে থাকবে। যত এস ক্যারেক্টার বাড়তে থাকবে তত বন্ড লেন্থ কমতে থাকবে। এই জন্য এই দুটো জিনিস আমি দাগ দিয়েছি, মনে রাখবে যে এর এস ক্যারেক্টার সব থেকে বেশি, এবং বন্ড লেন্থটা সব থেকে ছোট হয়। কারণ এস এর ক্যারেক্টার বেশি, এস ছোট হয়, তাহলে ছোটর ক্যারেক্টার বেশি, বন্ড লেন্থটা ওই জন্য ছোট হয়। বুঝা গেল? এবার আমি ভিএসিপিআর থিওরিতে আসছি, অনেকে ভেসপারও বলে বা হ্যাঁ, ভিএসিপিআর। হ্যাঁ, বলো বলো। স্যার একটা কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলতো এসপি ও SP2 SP3 ওগুলো বোঝার কি কোনো ইয়ে আছে, মানে কোনটা SP2 হবে কোনটা SP3 হবে, কোনো রুল আছে না কনফিগারেশন করে দেখতে হবে? না না, কনফিগারেশন করে দেখতে হবে না। এটা অবশ্যই একটা রুল আছে, মানে রুল আছে মানে তোমাকে একটা কেমিক্যাল একটা ইনস্টিটিউশন লাগাতে হবে এটা। যেমন ধরে নাও, তোমাকে যেটা করতে হবে, আমি যেটা বললাম, যেমন যেমন ধরে নাও, ধরো তুমি একটা পার্টিকুলার এলিমেন্ট দেখছো, পার্টিকুলারলি একটা এলিমেন্ট দেখছো। এইবার তুমি ধরে নাও কার্বন দেখছো, ঠিক আছে? যদি ধরো কার্বন কতগুলো, তোমাকে দেখতে হবে কতগুলো সিগমা বন্ড তৈরি করেছে। যদি তুমি দেখো যে কার্বনের সিগমা বন্ড চারটে, চারটে বন্ড কিসে তৈরি হতে পারে, SP3-তে, তাহলে তোমার সেটা SP3। যদি তুমি দেখো যে একটা পাই বন্ড করেছে, তিনটে সিগমা বন্ড করেছে, সেই কন্ডিশনটা কখন সম্ভব, সেটা হচ্ছে তোমার SP2-তে। এইভাবে তোমাকে দেখে দেখে যেতে হবে, মানে কতগুলো সিগমা বন্ড, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট তোমার বোঝার জন্য, যে কোনটা SP, কোনটা SP3, কোনটা কোনটা SP2, এটা বোঝার জন্য। মানে প্রত্যেকটার ক্ষেত্রেই নাম্বার অফ সিগমা বন্ড আর নাম্বার অফ পাই বন্ড কিন্তু আলাদা। এটা তোমাকে ওইটা দেখে বুঝতে হবে। এবার এইখান থেকেও কিন্তু তুমি দেখে মোটামুটি এরা কি বলছে, এরা অ্যাকচুয়ালি যেটা বলে ভিএসিপি, শেপটা কেমন হবে একটা আইডিয়া করতে পারো যে কেমন। মানে আমরা এখনো অব্দি বললাম যে ধরো CH4 তৈরি হলো, তাই? মানে এবার CH4টাকে তো আমি এরকমও লিখতে পারি, এইচ 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 এইচ। আমাকে যে এইরকমই লিখতে হবে, এটা আমরা কি করে জানবো? হুম। কেন টেট্রাহেড্রাল হবে? সেইটা যে এক্সপ্লেন করেছে, হাইব্রিডাইজেশনের পরে যে কি স্ট্রাকচারটা কেমন দেখতে হবে, সেটা হচ্ছে ভিএসিপি এর থিওরি। স্যার একটা কোশ্চেন ছিল। বলো বলো। স্যার কি করে বুঝবো যে কখন কটা সিগমা বন্ড তৈরি হবে বা কখন কটা পাই বন্ড তৈরি হবে? ধরে নাও তোমাকে আমি একটা স্ট্রাকচার দিচ্ছি, যেটা আমি এটাই বলি, ধরে নাও আমি তোমাকে বলছি যে তোমার CH3, CH2, CH, ট্রিপল বন্ড, ডবল বন্ড, H2। এখানে কোনটায় পাই বন্ড তৈরি হয়েছে তুমি আমাকে বলো, কোনটায় সিগমা তৈরি হয়েছে, কোনটায় পাই তৈরি হয়েছে? ওই সিঙ্গেল যেগুলো সিঙ্গেল আছে বন্ড গুলো সেগুলো কি সবই সিগমা, আর ডাবল সিগমা? বন্ডের খালি একটা সিগমা একটা পাই। হ্যাঁ। তাহলে তো ওইটাই তো পরিষ্কার না, এক্স্যাক্টলি এটাই তো বলতে চাইছি। আচ্ছা আচ্ছা। যে আচ্ছা স্যার বুঝে। ওইটাই তো, যেখানেই ডবল বন্ড দেখবে, মুদ্রা কথা হচ্ছে যেখানেই ডবল বন্ড দেখবে সেটাই জানবে যে তোমার SP2, কার্বনের ক্ষেত্রে আমি বলতে চাইছি স্পেসিক্যালি। আর যেখানেই তোমার ডবল ট্রিপল, মানে দুটো ডবল বন্ড মানে ট্রিপল বন্ড দেখবে, সেটা জানবে SP। আর বাকিগুলো সিঙ্গেল হলেই তোমার SP3, আবার কি। এবার এইটা বলছে যে ধরো দুটো, এটা একটু মনে রাখবে যে যদি ধরো দুটো পেয়ার থাকে, তাহলে ব্যাপারটা হয় কি, এখানে একটা থিওরি আছে, সেটা হচ্ছে লোন পেয়ার আর লোন পেয়ারের রিপালশন সব থেকে বেশি হয়। লোন পেয়ার রিপালশন সব থেকে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার বন্ড পেয়ার। মানে বন্ড পেয়ার মানে এই বন্ডটাকে আমরা বন্ড পেয়ার বলি, রাইট? এবার হচ্ছে মানে মোদ্দা কথা হচ্ছে ভিএসিপিআর যেটা বলছে যে আমরা যেরকম ভাবে আঁকলাম যে যেরকম এরকম 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 মানে থাকতে পারবে না, বলছে কি না, এরকম করে থাকলে কি হবে, এদের মধ্যে রিপালশনটা খুব বেশি হবে। তাহলে ওরা কিভাবে থাকবে, এমন ভাবে থাকবে যেখানে ওদের মধ্যেকার যে রিপালশন গুলো, মানে এরা এরা তো ইলেকট্রন, আর তো কিছু নয়, এদের মধ্যেকার যে রিপালশনটা সবসময় কমন। তো ধরে নাও এই ধরো একটা AB2 যদি জিওমেট্রি তোমাকে দিই, AB2 মানে আর এখানে ধরো বি আর এখানে ধরো বি আছে, রাইট? সব থেকে কম রিপালশন কখন হবে, যদি ওরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, রাইট?
বাকি যে কোনো পজিশনে তুমি জানো, দেখো রিপালশন বেশি, মানে ওরা কাছাকাছি চলে আসবে যে কোনো পজিশনে, একমাত্র 180 ছাড়া। সিমিলারলি তিনটে যদি থাকে, মানে তিনটে যদি থাকে, তাহলে তোমার এই 120 ডিগ্রি অ্যাঙ্গেল হলেই সব থেকে কম। বাকি যে কোনো অ্যাঙ্গেল চেঞ্জ করো, কেউ না কেউ কোনো দুটো পেয়ার কাছে চলে আসবে এবং তাদের মধ্যে বিকর্ষণটা বাড়বে। পরিষ্কার? দুটো হলে লিনিয়ার, তিনটে হলে ট্রাইগোনাল প্ল্যানার, চারটে হলে টেট্রাহেড্রাল, পাঁচটা হলে এইটাকে বলা হয় তোমার ট্রাইগোনাল বাইপ্ল্যানার, আর হচ্ছে সিক্স সিক্স পেয়ার হলে এইরকম ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে এরকম চারটে চারদিকে আর উপরে একটা নিচে একটা। বোঝা গেল? তোমাদের যেটা সিলেবাস আছে, শুধু AX1 AX2 AX3 আর AX4 এর জিওমেট্রি কেমন হতে পারে তার জন্য। AX1 মানে A আর X কি হবে? লিনিয়ার জিওমেট্রি। পরিষ্কার? দুটো আছে, মানে একটা বন্ড পেয়ার তোমায় কি লিনিয়ারলি রাখতে হবে, HB আর HN সবসময় এটা হবে। এটা হয়তো VSEP এর মধ্যে পড়বেই না। AX2টা আমি যেটা এইমাত্র বললাম AB2 ওই প্রথমে, তাহলে AB2 তুমি যদি করতে চাও, তাহলে তো এটাও তো লিনিয়ার হবে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল হতে হবে, রাইট? এটাকে তবেই VSEP আর থিওরি থেকে তবেই এই দুটোর মধ্যে রিপালশনটা কম হবে, রাইট? AX3 যদি হয় 120 ডিগ্রি, এই মাত্র যেটা বলুন সেটা। আর যদি মানে যেটা আমাদের BCL3 ACL3 এরকম, যদি যেগুলোই দেখবে, যেগুলো দেখবে এই টাইপের হয়, 120 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। AB3 টাইপ যৌগ, তাহলে বুঝতে হবে AB2 টাইপ যৌগ তোমার লিনিয়ার হবে, AB3 টাইপ তোমার যৌগ এইরকম টাইপের হবে, AB4 টাইপ যদি যৌগ হয়, মানে X4 যেটা, এটা হচ্ছে এটাই আমাদের CH4 NH4+, এগুলো সব এরকম। এফেক্ট অফ লোন পেয়ার ইন VSEPR, এটা আমি যাচ্ছি না খুব ডিটেলে, তোমার সিলেবাস করে দেখছিলাম না, বাট আমার মনে হয় যে এই জিনিসটা একটু বলে রাখা ভালো, সেই জন্য আমি বলে রাখছি। মানে যেমন ধরে নাও, ধরো আমি যেটা এখানে যেটা তাহলে বুঝতে পারবে যেমন ধরো, যদি ধরো আমি ওয়াটার নিই, ওয়াটারের ক্ষেত্রে কি হবে? ওয়াটারের দুটো লোন পেয়ার থাকে, আর একটা তোমার এই দুটো সিগমা বন্ড, মানে দুটো হচ্ছে কোভ্যালেন্ট বন্ড বা দুটো সিগমা বন্ডিং থাকে, রাইট? মনে রাখতে হবে যে তুমি যখন কোনো একটা জিওমেট্রি তৈরি করতে যাবে, সেই ক্ষেত্রে লোন পেয়ার আর বন্ড পেয়ার মানে সিগমা বন্ধন, এই দুটোকে তোমাকে যোগ করতে হবে। লোন পেয়ার মানে যেখানে লোন পেয়ার থাকবে, আর বন্ড পেয়ার মানে যেখানে তোমার সিগমা বন্ধনই হবে। তাই আমরা খুব সহজ এক্সাম্পল CH4 দিচ্ছিলাম বলে আমরা চারটে সিগমা বন্ধনী বলে দিচ্ছিলাম, কিন্তু এমন এক্সাম্পল নিলাম ধরো ইনি3, তো এর ক্ষেত্রে আমরা তিনটে সিগমা বন্ধনী কারেক্ট, কিন্তু এর জিওমেট্রি এক্সপ্লেন যদি করতে হয়, তখন আমার এই তিনটে সিগমা বন্ধনীর সঙ্গে এর যে লোন পেয়ার থাকছে সেটাকেও কনসিডার করতে হবে, সেই সিগমা টোটাল 4। তাহলে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার সমান যত হবে সেটা তোমার ধরতে হবে। তাহলে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার সমান যদি 4 হয়, তার মানে কি আমার AX4 টাইপ জিওমেট্রি হবে, কারণ এখানে 4 আছে, AX4 টাইপ জিওমেট্রি হচ্ছে। AX4 টাইপ যদি জিওমেট্রি হয়, তার মানে আমার একটা এরকম টেট্রাহেড্রাল পাওয়া উচিত, যার প্রত্যেকটা কোণ হওয়া উচিত 109 ডিগ্রি করে। কারণ তুমি যদি ভাগ করো 300, আহ, তুমি যদি এই অ্যাঙ্গেলটা তুমি যদি করতে থাকো, তাহলে 109 ডিগ্রি করে হওয়ার কথা, রাইট? এইবার তুমি যদি দেখো যে, তার মানে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হওয়া উচিত 109 ডিগ্রি, এইটার মধ্যে 109 ডিগ্রি, এইগুলো 100, মানে এগুলো হয়তো বুঝতে পারবে না, কারণ এইগুলো তো আর লোন পেয়ার চোখে দেখতে পাবে না। এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল 109 ডিগ্রি, কিন্তু তুমি আইডিয়ালি যেটা দেখতে পাবে, এদের মধ্যে অ্যাঙ্গেলটা 104 ডিগ্রি। তাহলে কমে গেল কেন? তার যে কারণটা সেটা হচ্ছে যে এই দুটো লোন পেয়ার আর এই দুটো লোন পেয়ার আর লোন পেয়ার, আমি যেটা বললাম, লোন পেয়ার আর লোন পেয়ারের আকর্ষণ, সরি, লোন পেয়ার আর লোন পেয়ার রিপালশনটা সবসময় বেশি হয়। তাহলে এই দুটো 109-এর থেকেও বেশি অ্যাঙ্গেলে থাকার চেষ্টা করবে, এই দুটোর মধ্যে যে ডিস্টেন্স, ধরে নাও এরা 112-তে বা কিছুতে একটা আছে, তারপরে এই দুটো থাকার চেষ্টা করবে। ধরে নাও এরা ধরো আছে হয়তো 108-এ, আর তারপর হচ্ছে এই দুটো, এরা হয়ে থাকবে তোমার 104-এ। এই জন্যই ব্যাপারটা এই আর কি। বোঝা গেল? ঠিক আছে, এইবার তোমার আসছি আমি, ওকে ওকে, ওইটাই বললাম। এবার আসছি তোমার ডাইপোল মোমেন্ট, যেটা আমি এইমাত্র অলরেডি বলে দিচ্ছি, মানে ওই যেটা বললাম, যেটা হচ্ছে হাইড্রোজেন HF আছে ধরে নাও, তো একটা ডেল্টা প্লাস একটা ডেল্টা মাইনাস তৈরি হবে। তো ডাইপোল মোমেন্ট কাকে বলে? যে কোনো ডেল্টাটা নিলে, আইদার ডেল্টা মাইনাসের ডেল্টা নিলে
অথবা ডেল্টা প্লাসের ডেল্টা নিলে, আর এদের দুজনের মধ্যে ডিস্টেন্সকে যদি তুমি গুণ করো, তাহলে ডেল্টা ইন্টু ডিস্টেন্স, এইটাই হচ্ছে তোমার ডাইপোল মোমেন্ট মিউ। এটাকে অনেকে ই বলে, কারণ এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনের রেসপেক্টে চার্জটা হবে, ওই জন্য এটাকে ই ইন্টু ই ক্রস বিও লিখি। এবার ডাইপোল মোমেন্টের ডেফিনেশনটা বলি। কেমিস্ট্রিতে আমরা নর্মালি যেদিকে নেগেটিভ চার্জ তৈরি হয় সেই দিকে আমরা এরকম ডিস্টেন্স ডিরেকশনটা দিই, মানে আমরা বলি যে ডাইপোল মোমেন্টটা হচ্ছে এই দিক করা হয়। ফিজিক্সে উল্টো করা হয় অ্যাকচুয়ালি। তো ডোন্ট গেট কনফিউজ, কারণ অনেকেই ফিজিক্সের আগে ভাববে হয়তো যে উল্টো হয়ে যাচ্ছে কিনা। এটা হচ্ছে দুটো ডিফারেন্ট, রাইট? কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা ঠিক উল্টো করি, যেটা হচ্ছে ফিজিক্সে তোমরা, ফিজিক্সে তোমরা নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। কেমিস্ট্রিতে উল্টোটা, নেগেটিভ থেকে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। তো এটা বলে রাখবেন, পরিষ্কার? ইউনিট অফ ডাইপোল মোমেন্ট কি হয় না, ডিবাই। ডিবাই ইউনিটের ডাইপোল মোমেন্টের ইউনিট। তো এই ডিবাই ইউনিটের ডেফিনেশনটা কি না, ধরে নাও 10⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইন্টু 10⁻−8। এইটা যদি তোমার এই ভ্যালুটা মনে রাখবে, এই ভ্যালুটা হচ্ছে সমান 1 ডিবাই, মানে 10⁻8−18। এটা হয়তো তোমাদের এমসিকিউতে আসতে পারে, রাইট? এইবার কোনো বন্ডে যদি ডাইপোল থাকে, তার মানেই নয় যে মলিকিউলটাও মলিকিউলে যদি তোমার টোটাল ডাইপোল মোমেন্ট থাকে, তখন আমরা সেটাকে বলি পোলার মলিকিউল, যেটা এইমাত্র ডিসকাস করছিলাম। কোনো মলিকিউলে কোনো অ্যাটমের মধ্যে ডাইপোল থাকলেই, মানে দুটো অ্যাটমের মধ্যে ডাইপোল থাকলে এমন নয় যে তোমার পুরো মলিকিউলটার মধ্যে ডাইপোল থাকতে পারে। ফর এক্সাম্পল, তুমি যদি এইটা দেখো, CO2, দেখো CO2-র, আমি যদি শুধু কার্বন আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ধরে ডাইপোল মুভমেন্ট করি, আঁকি, তাহলে ডাইপোল মুভমেন্ট এই দিক বরাবর হবে। আমি কেমিস্ট্রি রুল অনুসারে যাচ্ছি। ঠিক CO2-র এই দিক বরাবর এই দিকে একটা ডাইপোল মুভমেন্ট থাকে। যদিও এদের দুজনের আলাদা আলাদা করে ডাইপোল মুভমেন্ট আছে, কিন্তু টোটাল মলিকুলার ডাইপোল মুভমেন্ট জিরো। কারণ কি, না এই দিকটা আর এই দিকটাকে দুজনকে ব্যালেন্স করে দিচ্ছে, রাইট? কিন্তু কার্বন মনোঅক্সাইডে কিন্তু ডাইপোল মুভমেন্ট থাকবে, কারণ এর তো ব্যালেন্স করার কিছু নেই, ওই জন্য থাকছে। ঠিক সেরকম ভাবে যদি ধরো অ্যাসিটিক অ্যাসিডটা ধরি, এই অ্যাসিটিক অ্যাসিডের এর একটা এই অ্যাসিটিক অ্যাসিডের এর একটা এরকম এদিকে ডাইপোল মুভমেন্ট থাকছে, এইদিকে একটা ডাইপোল মুভমেন্ট থাকছে। তাহলে টোটাল ডাইপোল মুভমেন্ট একটা এইদিক বরাবর হবে, রাইট? এটা একটা রেজাল্ট্যান্ট থাকবে। এটা ধরো একটা ভেক্টর, এটার একটা ভেক্টর, তাহলে ওদের একটা রেজাল্ট্যান্ট ভেক্টর এইদিক বরাবর থাকবে। এটা এটা পরিষ্কার বোঝা গেল? তো এইটা হচ্ছে তোমাদের মোটামুটি আহ এখানে জিনিস। এবার আমি এখানে কিছু কোশ্চেন দিয়েছিলাম যে BF3 কি ডাইপোল মোমেন্ট থাকবে না থাকবে না, মানে উত্তরটা যদিও করা আছে, আর NH3 থাকবে না থাকবে না। NH3 থাকবে, কিন্তু BF3 থাকবে না। কারণ BF3 বেসিক্যালি, লোন পেয়ারের জন্য থাকবে। মানে মোদ্দা কথা সিমেট্রিটা ভীষণ ইম্পর্টেন্ট একটা মলিকিউলের টোটাল ডাইপোল মুভমেন্ট বা মলিকিউলটা পোলার নাকি বলার জন্য। দুটো একটা মলিকিউলের মধ্যে অনেকগুলো অ্যাটমের মধ্যে ডাইপোল মুভমেন্ট থাকতেই পারে, কিন্তু টোটালটা সিমেট্রি দিয়ে ব্যালেন্স করতে হবে। এর ক্ষেত্রে যেমন কি হচ্ছে, এর জিওমেট্রিটা যদি দেখো, এইরকম এরকম একটা ট্রাইগোনাল প্যাটার্ন টাইপের। তো এই দিক বরাবর এই দিক বরাবর এর একটা রেজাল্টেন্ট বা নেট মুভমেন্ট থাকবে এই দিক বরাবর, রাইট? এই তিনটে যদি যোগ করি এই দিক বরাবর হয়ে যাবে। কিন্তু BF3 ক্ষেত্রে কি হয়, এই দিক বরাবর একটা এই দিকে একটা, এবার এই তিনটে নেট করো অ্যাকচুয়ালি জিরো হয়ে যাচ্ছে, রাইট? কারণ এই দুটো রেজাল্টেন্ট হবে এই বরাবর, দিয়ে এটাকে নালিফাই করে দিচ্ছে, রাইট? ওইটাই, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইটা ইয়ে করার দরকার নেই ওদের ভিতরে যাওয়া। এবার আসছি আমরা মেটালিক বন্ডিং। এই বন্ডিংটা কি? মেটালিক বন্ডিং মানে তোমরা যারা ফিজিক্সের স্টুডেন্ট তারা অনেকেই জানো এই ব্যাপারটা। মেটালিক বন্ডিং একটা মডেল আছে, ড্রুডে মডেল বলে। তো মানে এটি তোমাদের সিলেবাসে নেই, আমি জাস্ট ফিজিক্স ছেলেদের জন্য বলছি, তাদের ক্ষেত্রে বলছি। মেটালিক বন্ডিংটা কি না, আমরা সবাই কি জানি যে মেটালের ক্ষেত্রে কি হয়, মেটালে ফ্রি ইলেকট্রন থাকে, রাইট? ফ্রি ইলেকট্রন মানে কি হয়, ভ্যালেন্স শেলের ইলেকট্রন গুলো খুলে ছুটে বেড়ায়, এবং সেই কারণেই মেটাল কন্ডাক্টার হয়। তো এক্স্যাক্টলি এই জিনিসটা আমি বলতেছি এখানে। তো মেটালের মধ্যে কি হয়, ধরো এটা তোমার এটা ধরে নাও তোমার এইগুলো হচ্ছে আয়রন, হ্যাঁ? তো এরা সবাই, বা সোডিয়াম, এরা সবাই একটা করে ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস হয়ে রইলো, আর এই ফ্রি ইলেকট্রন গুলো ঘুরতে রইলো। এবং পার্টিকুলারলি এর অ্যাটমে, এর এরই অ্যাটমের ইলেকট্রন, আর এরকম ব্যাপার ছিল, যেখানে খুশি ঘুরতে পারে।
এই ইলেকট্রনটাও এর কাছে যেতে পারে, এইও এর কাছে যেতে পারে, মানে সবার। এবার ব্যাপারটা হচ্ছে তাহলে কে এদিকে স্টেবল করছে? এই যে ফ্রি ইলেকট্রন গুলো থাকছে তারা, আর এই মেটাল যেটা আছে, মেটাল যেগুলো পজিটিভ হয়ে থাকছে, এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন তৈরি হচ্ছে, right? এরা নিজেদের মধ্যে যে ইন্টারাকশনটা তৈরি হচ্ছে তারাই হচ্ছে মেটালিক বন্ডিংকে স্টেবল করছে। বোঝা গেল? সো এর মানে হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো তোমার এখানে, ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে তোমার এখানে একটা যে মেটাল, যে কোর আয়ন, তাদের একটা ইন্টারাকশন থাকছে, এবং তাদের জন্যই এরা একটা ইলেকট্রনিক ইন্টারাকশনের জন্য তারা মেটালিক বন্ডিংটা স্টেবল হচ্ছে। এই ইলেকট্রনগুলো যদি না থাকতো তাহলে বেসিক্যালি এরা স্টেবল হতো না, কারণ এদের মধ্যে যে রিপালশনটা হতো সেটার জন্য আনস্টেবল হতো, বাট সেটা নয়। তো এটাই আমি বলছি, মেটাল লুজেস ইলেকট্রন, কারণ এদের আইপি লো, আয়নাইজেশন পোটেনশিয়াল লো, সবাই জানি, এবং এরা পজিটিভ স্যার মেটাল। হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড আর মেটালিক বন্ড, এই তিনটের মধ্যে কোনটা তাহলে স্ট্রং হবে? এটা বলা খুবই শক্ত, ডিপেন্ড করছে কিরকম কিরকম টাইপের। নর্মালি দেখা যায় যে কোভ্যালেন্ট বন্ড কিন্তু খুব স্ট্রং হয়, খুবই স্ট্রং বন্ড হয় কোভ্যালেন্ট বন্ড। যদিও আমরা ভাবি যে আয়নিক বন্ড মানে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন আছে, হয়তো স্ট্রং হবে, বাট কোভ্যালেন্ট বন্ড অ্যাকচুয়ালি খুব শক্ত, খুব স্ট্রং হয়। হুম। এবং সব থেকে এই দুটোর মধ্যে প্রথমে কোভ্যালেন্ট বন্ড হবে, তারপরে তোমার আয়নিক বন্ড আসবে, তারপরে তোমার মেটালিক বন্ডিং আসবে। ঠিক আছে? ঠিক যদিও, আছে। হ্যাঁ, যদিও কিছু কিছু ক্ষেত্রে তা এর কারণটা তুমি যদি দেখো, আমাদের ওয়ান অফ দ্য সব থেকে কঠিন যে যৌগ হীরা, হীরার মধ্যে কি বন্ডিং, মানে ডায়মন্ডের মধ্যে কি বন্ডিং থাকে? কোভ্যালেন্ট। কোভ্যালেন্ট বন্ড। তো মেন কারণ কোভ্যালেন্ট বন্ডিংটা ভীষণ স্ট্রং। ঠিক আছে? তো এইবার যেটা ইন্টারেস্টিং কনসেপ্ট আমি একটু তোমাদেরকে বলে রাখি। দেখো আমরা কি জানি যে এখানে যে ধরো এইগুলোকে আমি বললাম সোডিয়াম, না, এটা একটা সোডিয়াম, এটা একটা সোডিয়াম প্লাস, এটা একটা সোডিয়াম প্লাস, এটা একটা সোডিয়াম প্লাস। এবার ধরো অনেকগুলো সোডিয়াম এরকম আছে, রাইট? সোডিয়ামের 1:2:2p এরকম করে তিনটে চারটে অরবিটাল আছে, এরও চারটে আছে, এরও চারটে আছে। এইবার যখন মেটাল হয়ে যায় তখন, বা মেটেরিয়ালস এর ক্ষেত্রে নর্মালি কি হয়, এরা না পিরিয়ডিক সিস্টেমের এই কনসেপ্ট অফ এই 1:2:2p এইগুলো আর থাকে না। তখন কি হয়, ওরা একটা ব্যান্ড তৈরি করে। মানে ব্যাপারটা কি, এদের এদের ধর প্রত্যেকের এনার্জি তো সেম, এদের প্রত্যেকের এনার্জি সেম, এদের প্রত্যেকের এনার্জি সেম, এদের প্রত্যেকের এনার্জি সেম। তো এদের যেটা আমি বলেছি, তো এরা অ্যাকচুয়ালি করে কি, এদের প্রত্যেকের যেটা এনার্জি, এরা একটা এরকম করে ব্যান্ড তৈরি করে। যেটা ধরো বললাম 1s ব্যান্ড, এটাকে বললাম 2s ব্যান্ড, এটাকে বললাম 3s ব্যান্ড, এটা একটা ব্যান্ড তৈরি করে। তো মেটালের ক্ষেত্রে এইরকম আর কনসেপ্টটা থাকে না, ওদের কনসেপ্টটা হয়ে যায় তখন ব্যান্ড। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে মেটালের ক্ষেত্রে আমরা যে কোভ্যালেন্ট বন্ডিং এর কনসেপ্ট করছি, হাইব্রিডাইজেশনের কনসেপ্ট করছি, বন্ড ফরমেশনের কনসেপ্ট করছি, ওটা কিন্তু খাটবে না। মেটালের ক্ষেত্রে কি হবে না, ব্যান্ড তৈরি হবে। কেন না, এই ওরা যেহেতু তোমার অনেকগুলো অ্যাটম এবং তাদের প্রত্যেকের এনার্জি লেভেল সেম, তারা একসঙ্গে একসঙ্গে হয়ে একটা তোমার ব্যান্ড তৈরি করবে। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে আইসোম্যারিজম, যেটা তোমাদের আছে। তো আইসোম্যারিজম জিনিসটা কি, ধরে নাও তোমার দু রকম টাইপের আইসোমারিজম হয়, হ্যাঁ? মানে এটা একটা হচ্ছে অপটিক্যাল আইসোমারিজম, আর একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমারিজম। জিওমেট্রিক্যাল আইসোমারিজমের কি ডিফারেন্সটা, মানে এরা হচ্ছে ধরো কোনো কারণে যদি রেস্ট্রিক্টেড রোটেশন মানে আমি যে কোনটাকে ফ্রি রোটেশন বলছি, যেমন ধরো এই ধরো একটা মলিকিউল আছে, এই মলিকিউল, বা এইখানে আমি দেখিয়েছি হয়তো হ্যাঁ এইটা, এই মলিকিউলটাই। তো এই বন্ডের রেসপেক্টে তুমি এই পোর্শনটাকে যেদিকে খুশি ঘোরাতে পারবে, রাইট? মানে এই ক্লোরিনটাকে তুমি উপরে নিয়ে এলে এখানে, এখানে এটাকে নিয়ে আসতে পারবে, ক্লোরিনটাকে এখানে, কারণ তুমি এইভাবে যদি ঘোরাও, টুইস্ট করতে থাকো, ও ঘুরতে থাকবে, মানে এরকম ধরো একটা ঘুরতে থাকবে, রাইট? এখানে বোধহয় ছবি একটু জিনিস, হ্যাঁ, এইটা বলছি। মানে এর রেসপেক্টে তুমি যদি এইভাবে ঘোরাও, মানে একজন একজনের রেসপেক্টে ঘুরতে ঘুরতে থাকবে। কিন্তু যদি ওরকম না থেকে যদি ডবল বন্ড হয়, মানে ডবল বন্ড হলে কিছু তো আর ঘোরাতে পারবে না, কারণ তাহলে একটা পাই বন্ডকে মুচড়ে ভাঙতে হবে, এটা সম্ভব না, অনেক এনার্জি লাগবে, আনস্টেবল হয়ে যাবে। তো এইরকম যদি কেস হয়, তখন যদি সেম কেমিক্যাল ফর্মুলা হওয়ার সত্ত্বেও দেখা যায় যে এদের অ্যারেঞ্জমেন্টের কিছুটা ডিফারেন্স, মানে ধরে রাখো এই দুটো মলিকিউল যদি তুমি দেখো, এদের কেমিক্যাল ফর্মুলা কি, C2H2Cl2, এরও দেখো C2H2Cl2, তাই দুজনেরই C2H2Cl2।
কিন্তু তুমি যদি জিওমেট্রিতে দেখো, এখানে ক্লোরিন আর এখানে ক্লোরিন অপোজিট ডিরেকশনে আছে এই এই বন্ডের রেসপেক্টে, কিন্তু এখানে এরা সেম ডিরেকশনে। একটাকে বলে ট্রান্স আইসোমার, একটাকে বলে সিস আইসোমার। তাহলে যদি রেস্ট্রিক্টেড রোটেশন থাকে, এবং রেস্ট্রিক্টেড রোটেশনের জন্য যদি তোমার বন্ডে মানে যদি তোমার ডিফারেন্স দেখা যায় যে একটা একজনের থেকে 180 ডিগ্রি দূরে আছে আর একটা একই দিক বরাবর আছে, সেই ক্ষেত্রে আমাদের জিওমেট্রিক্যাল আইসোমার তৈরি হবে। এরা দু রকমের হতে পারে, সিস আইসোমার অথবা ট্রান্স আইসোমার। বোঝা গেল? এই যেটা বললাম, যদি তোমার রেস্ট্রিক্টেড রোটেশন না থাকে, মানে রোটেট করলে, তখন আর তোমার এই কনসেপ্টটাই আসবে না, মানে সিস আর ট্রান্স তো আসবেই না, কারণ ও সহজেই তো ঘুরে ওঠে চলে যাবে। এটাই আমি বলেছি। এবার কোশ্চেনটা হচ্ছে অপটিক্যাল আইসোমারটা কি। অপটিক্যাল আইসোমার কিছুই নয়, সেম কেমিক্যাল ফর্মুলা, কিন্তু দেখা যাবে একটা মলিকিউল, সেম কেমিক্যাল ফর্মুলা, একটা মলিকিউল লাইটকে হয়তো দেখা গেল যে উত্তর দিকে ঘোরাচ্ছে, আর একটা মলিকুল লাইটকে দেখা গেল দক্ষিণ দিকে ঘোরাচ্ছে, মানে এই প্লাস আর মাইনাস হয়, আমি সহজে করে বললাম উত্তর দক্ষিণে। এইটাকে বলা হয় অপটিক্যাল আইসোমার। মানে ব্যাপারটা কি, যদিও ওরা সেম মলিকিউল, কিন্তু ওদের মধ্যে এমন একটা ডিফারেন্স আছে, যে কারণে সেই ডিফারেন্স থেকে না, ওদের মধ্যে একটা কাইরাল সেন্টার থাকে, যে কাইরাল সেন্টারটা থাকার কারণে একটা আইসোমার লাইটকে একদিকে ঘোরালে অন্য একটা আইসোমার আর একটা লাইটকে অন্যদিকে ঘোরাবে। এবার কাইরাল কাইরাল সেন্টার। হ্যাঁ, যার বন্ডের যে অ্যাটম গুলো থাকবে তাদের কি ডিফারেন্ট মানে ইহাটা রোটেশনটা কি আলাদা থাকবে নাকি? যদি মানে এখানে কিন্তু নো রোটেশন অ্যালাউড, এখানে রোটেশনের কোশ্চেনই আসছে না। না, বলছিলাম যে অ্যারেঞ্জমেন্টটা থাকবে সেটার Okay. কি, ধরুন একটা বাঁ দিকে আছে একটা ডান দিকে আছে, পরের ক্ষেত্রে সেটা ডান দিকে আসবে, পরেরটা বাঁ দিকে আসবে। মানে আমি বুঝতে পারলাম না তোমার কোশ্চেনটা, বলো। আমি বলছিলাম ওই যে যেটা বলছেন না কাইরাল মলিকুল, তা কাইরাল মলিকুল যখন চারটা গ্রুপ আলাদা হবে, আহ, যখন অপটিক্যাল অ্যাক্টিভ শো করবে তখন তো তাদের স্যার মানে মলিকুলার ফর্মুলাটা সেম থাকবে। হ্যাঁ, অবশ্যই। এটাই তো দেখি, কানেক্টিভিটিটা। আইসোমার আইসোমারের মেইন ডেফিনেশনটাই হচ্ছে কেমিক্যাল ফর্মুলাটা সেম হবে না। আমি তোমার কোশ্চেনে যদিও বুঝতে পারলাম না ঠিক। স্যার বলছিলাম কি যে তাদের বন্ডিং বন্ডিং যে কানেক্টিভিটিটা সেম থাকবে, কিন্তু ওরিয়েন্টেশনটা, যে লিগ্যান্ডের ওরিয়েন্টেশনটা সেগুলো কি আলাদা থাকবে? হ্যাঁ, একদম একদম একদম, ওইটাই বলতে যাচ্ছি। ঠিক আছে, ওইটাই আমি বলতে যাচ্ছি। তো ব্যাপারটা হয় কি, অপটিক্যাল আইসোমার কাদিকে বলে, মানে ব্যাপারটা হচ্ছে যে, যদি ধরে নাও এই যে, বিশেষ করে এইরকম ধরনের দুটো জিনিস দেখো, এইখানে এইটা, ধরো তোমার এইরকম মলিকিউল একটা আছে, এই ধরনের মলিকিউল, এদের কেমিক্যাল ফর্মুলা সেম, কিন্তু হয় কি, এই সেন্টারগুলো হচ্ছে কাইরাল সেন্টার বলা হয়। কেন না, তুমি যদি দেখো এর ওরিয়েন্টেশন, মানে এই যে সলিড বন্ড দেখাচ্ছে, এখানে ওইচ আছে, আর এইটায় তোমার CH3 আছে, ডটটা এটা এইচ আছে, কিন্তু এখানে এই দুটো উল্টে গেছে, ঠিক জাস্ট উল্টে গেছে। তুমি কোনোভাবেই একে এর ওপরে সুপার ইম্পোজ করতে পারবে না। মানে এই দুটো মলিকিউল, তুমি এইটার এই দুটো মলিকিউলকে যদি দাও, একটাকে অন্যটার, একটাকে কোনোভাবেই যেদিকে খুশি ঘুরিয়ে, যা খুশি করে, যেমন খুশি সিমেট্রি অপারেশন করে, তুমি কোনোভাবেই এটাকে এর সঙ্গে এক করতে পারবে না। বোঝা গেল? পরিষ্কার? তো এইটাই হচ্ছে তোমার অপটিক্যাল আইসোমার। এবং এই যে সেন্টার গুলো থাকে, মানে এই অপটিক্যাল আইসোমার তখনই হয় সরল ভাষায়, ধরো একটা কার্বন আছে, এবার কি হচ্ছে, ধরো একটা কার্বন আছে, এই কার্বনের সঙ্গে ধরো চারটে গ্রুপ যুক্ত আছে। ডবল বন্ড থাকলে কিন্তু হয়ে গেল, সেটা তো হয়েই গেল, কিন্তু চারটি বন্ডই যদি তোমার চারটে ডিফারেন্ট গ্রুপের সঙ্গে যুক্ত থাকে, তখনই তোমার সেটা কাইরাল সেন্টার হবে। ধরো এই কার্বনটা কেন হবে না, কারণ এই কার্বনে একটা CH3 গ্রুপের সঙ্গে যুক্ত আছে, ওকে, কিন্তু দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে এটা কাইরাল হবে না। ঠিক এই এর সঙ্গে যুক্ত আছে, তাহলে এটা হবে না। কিন্তু এই কার্বনটা দেখো, একটা এর সঙ্গে, একটা হাইড্রোজেনের সঙ্গে, একটা OH এর সঙ্গে, একটা CH3, চারটে গ্রুপই আলাদা, সেই জন্য এই হচ্ছে তোমার কাইরাল সেন্টার, রাইট? এবার এই কাইরাল সেন্টারের নর্মালি তুমি যদি একটা মিরর ইমেজ নাও, তাহলে তুমি যেটা পাবে সেটাই হচ্ছে তোমার তার এনান্সিওমার, যেটাকে বলে, তাই তার ঠিক অপোজিটটা পাবে, মানে যেটা আমি বলছিলাম, এই দুটোকে তুমি কখনো সুপার ইম্পোজ করতে হবে।
হ্যাঁ, তার মিরর ইমেজটাকে তুমি যদি নাও সেটাকে তার সঙ্গে কখনো সুপার ইম্পোজ করতে পারবে না। একটা যদি তোমার লাইটকে পজিটিভ ডিরেকশনে ঘোরায়, তাহলে তার মিরর ইমেজটা সবসময় নেগেটিভ ডিরেকশনে ঘোরাবে। যেহেতু হচ্ছে তোমার কাইরাল সেন্টার, এটা হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তাহলে অপটিক্যালের ক্ষেত্রে এই দুটো জিনিস যে দুটো পেলাম, এই দুটোকে আমরা বলি ইনহ্যান্সিওমার। বোঝা গেল? এই দুটোকে আমরা আমরা বলছি পরস্পরের ইনহ্যান্সিওমার, রাইট? আর এখানে এই একটা জিনিস বলেছিলাম যে, ও আচ্ছা, এটাই কেন এদেরকে অপটিক্যাল আইসোমার বলছে যদি কোশ্চেন তোমাদেরকে বলে, কারণ এই যে ইনান্সিওমার গুলো হয়, একটা লাইটকে অন্যদিকে ঘোরায় আর একটা অন্যদিকে ঘোরায়, মানে লাইটকে ঘোরায়, অপটিক্স রিলেটেড ব্যাপার। সেই জন্য তোমার এটাকে অপটিক্যাল আইসোমার বলছে। যেমন ধরো এই মলিকিউলটাও তোমার সিমিলারলি একটা তোমার কাইরাল সেন্টার আছে এইটা, কিন্তু এইটা নয়, কেন না এর সঙ্গে তিনটে হাইড্রোজেন যুক্ত আছে এই কাইরাল সেন্টার। তাহলে এই মলিকিউলের কাইরাল সেন্টার আছে, তাহলে এরও দুটো এনান্সিওমার থাকবে। একটা লাইটকে পজিটিভে ঘোরাতে পারবে আর একটা লাইটকে নেগেটিভে ঘোরাতে পারবে। বোঝা গেল? পরিষ্কার? কিন্তু এইটা যদি তুমি দেখো, এইটা একটা অ্যাকাইরাল মলিকিউল। কেন অ্যাকাইরাল? দেখো, তুমি যদি ভেবে দেখো, কথা এই কার্বনটা তো তোমার দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এখানে আবার এইটা দুটোর সঙ্গে যুক্ত আছে, কিন্তু এর মধ্যে আবার একটা রোটেশন হচ্ছে যে তুমি এটা পেয়ে যাচ্ছ। বাট ইম্পর্টেন্টলি এ দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, এ দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে, তাহলে এই তোমার কাইরাল হচ্ছে সবাই। এই হচ্ছে ব্যাপার। বুঝা গেল? এখানে বলেছিলাম CH3Cl এর যে এটা কি জিওমেট্রিক কি হবে সেটা। এইখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে, দু একটা, সেগুলো তো তোমরা দেখো এবং দেখে যেমন এই কোশ্চেন যদি আমরা নিই, যেটা এইমাত্র করালাম, NF3 ডাইপোল মোমেন্ট কি হবে? এটা পোলার হবে না নন পোলার হবে? NF3 ডাইপোল মোমেন্ট তোমার থাকবে, NH3 হ্যাঁ, এটা পোলার হবে। পোলার আর এই নেট ডাইপোল মোমেন্ট এই দিক বরাবর একটা থাকবে, বা হয়তো এই দিক বরাবর কিছু একটা থাকবে, যা দেখতে হবে তার। BF3 হবে। CCl4 পোলার না নন পোলার? নন পোলার। নন পোলার। কি করে পোলার হবে? নন পোলার না, CCl4। নন পোলার। নন পোলার হবে। কারণ CCl4 যদি ছবি ধরো আমি আঁকি, CL, 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 তোমার এই দিক বরাবর একটা যদি থাকে, এই দিক বরাবর একটা যদি থাকে, এরকম করে প্রত্যেকটা জিরো হয়ে যাবে, রাইট? কারণ প্রত্যেক রাইট আছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমাদের কাছে কিছু কোয়েশ্চেন আছে, সেটা আমি তোমাদের আজকে শেয়ার করে দেবো। কোয়েশ্চেনটা ইংরেজিতে একটু অসুবিধা হবে তোমাদের, মানে MCQটা ভালো MCQ ছিল কোয়েশ্চেন। তোমাদের কি কোনো অসুবিধা হবে যদি আমি MCQটা শেয়ার, মানে ইংরেজি MCQটা? না, না, আমি বাংলা করে দেবো অ্যাকচুয়ালি। না, আমার অসুবিধা হবে না। স্যার ভিডিওটা শেয়ার অসুবিধা হবে না। কিটা? ভিডিওটা স্যার শেয়ার করে দিবেন। হ্যাঁ, সেটা তো করি, আমি ওইটা বলিনি, আমি বলছি MCQ এর কোশ্চেনটার কথা বলছি। স্যার ইংলিশে ওটা কোনো প্রবলেম নেই। বলেনি তো? ঠিক আছে, মানে সবগুলো তো বলে, আমি একটাই বললাম কারণ এইটা কয়েকটা কোশ্চেন আমি দেখলাম খুব ভালো করা ছিল স্যার সেইটা। স্যার বলছিলাম সেই গ্রাফটার দিকে একটু দেখানো। কোন গ্রাফটা? সে আগের একটা যেটা সেই মর্স পোটেনশিয়াল। হাইড্রোজেন বন্ডিং এর একটা গ্রাফ দেখালেন, সে NH3 ইয়া H2O HF NH3 যে গ্রাফটা দেখালেন। কোথায় গেল? এদিকে গেলাম নাকি? ওই উপরেই আছে হুম। এখানে স্যার। বলছিলাম যে HCl এর যেটা এটা আছে, বয়লিং পয়েন্টে আছে, ওটা HBr এর ক্ষেত্রে নিচে নেমে যাচ্ছে কিনা গ্রাফটা? না, এখানে HCl এর মধ্যেও খানিকটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। HF এর মধ্যে সব থেকে বেস্ট, বাট HCl এর মধ্যেও খানিকটা হাইড্রোজেন বন্ডিং। স্যার আমি বলছিলাম কি যে মানে HCl টা হঠাৎ নিচে নেমে যাচ্ছে, আবার হ্যাঁ, HBr হ্যাঁ, টা আবার বাকিগুলো দেখো তোমার সবই ঠিক আছে, শুধু HCl এর ক্ষেত্রে যেটা আছে সেটা একটু, কারণ HCl এর ক্ষেত্রে দেয়ার ইজ এ গুড চান্স যে হালকা একটা হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়। যদিও মেনলি যেটা আমরা বললাম, এ নাইট্রোজেন আর অক্সিজেন এদের ক্ষেত্রে বেশি হয়, একটা বাদে ছেড়ে। আর স্যার এই যে কার্বনের যেটা কার্বন সিলিকন আর জার্মেনিয়ার টিনে যেটা আছে, সেটা এই যে জার্মেনিয়ামে যেটা আছে সেটা ট্রেনটা সমান আছে স্যার, না, নর্মাল ট্রেন ওইটা তো তোমার, ওইটা তো ধরো তোমার ট্রেন যেটা, এইগুলো এগুলো
তো খুব ডিটেলে যেতে হবে, হ্যাঁ? এই একটা বাই একটা না করাই তোমার, ওইভাবে না ভাবাই ভালো। মোটামুটি তুমি ট্রেনটা যদি তুমি দেখো, এখানে হয়তো দেখা যাবে যে হয়তো সিলিকন হাইড্রাইড আর জার্মেনিয়াম হাইড্রাইডের শেপটা কিরকম কি আছে। এটা আমি ডিটেলটা অতটা যাইনি অ্যাকচুয়ালি। বাট মোদ্দা কথা তোমাকে এই তিনটে জিনিস ভাবতে হবে, যে এই তিনটে ক্ষেত্রে কেন তোমার এরকম ব্যাপারটা আসছে, রাইট? ঠিক আছে, আমি যেটা দেখানোর কথা যেটা ভাবছিলাম সেটা হচ্ছে, আমি এটা শেয়ার করেছি অলরেডি পার্টটাও, কিছুজন চাইছে আমি আবার একবার শেয়ার করে দেবো। এটা ওই পুরোনো মাদ্রাসা সিলেবাসেরটা, ঠিক মাদ্রাসা সিলেবাসটা, ওকে। তো এটা বলছিলাম সেটা হচ্ছে ওই আমাদের ইউনিট ওয়ানটা তো পুরো শেষ হয়ে গেছে, রাইট? ইউনিট কোথায়, ইউনিট ওয়ানটা পুরো শেষ হয়ে গেছে। ইউনিট ফোরটা ধরো আমরা পুরোটা, এইটাই বড় চ্যাপ্টার ছিল, এটাও শেষ করলাম। তো আমি চেষ্টা করব, যেহেতু সিলেবাসটা অনেকটা, আমি চেষ্টা করবো এই দুটোকে একসাথে কম্বাইন করে যত যদি তাড়াতাড়ি করা যায়। ওকে, বিএনসি। স্যার বলছিলাম ফিজিক্সের একটা পড়ান। ফিজিক্সেরটা এখন তো আমি তো বললাম, আমি তো সবাইকেই প্রথমে বলেছি যে আমি এই ফিজিক্সটা ফোকাস করবো, এবং যদি তারপর কেমিস্ট্রি শেষ করতে পারি তারপরে আমি ফিজিক্সের কথা ভাববো, রাইট? আর আসলে আমার কাছে নোটও ঠিক তৈরি করে, যেমন এগুলো ধরো কেমিস্ট্রি নোট তৈরি করা আছে, তারপর আমি জিনিসগুলোকে রোজকার একটু দেখছি, আবার যেগুলো ধরো তোমার সিলেবাসে নেই বাদ দিচ্ছি, আবার যেগুলো আছে সেগুলো ইয়ে করছি। এটা তো ফিজিক্সের ক্ষেত্রে করতে অনেকটা সময় লাগবে না, আমার বোধহয় দুটো না একটা চ্যাপ্টার করা আছে, সেগুলো আমি করে দিতে পারি, কিন্তু ওভারঅল তো তো আমি। স্যার বলছিলাম সেই মেকানিজম এন্ড জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার যেগুলো উপরের গুলো যে ইহাগুলো আছে ওগুলোর কোনো নোট আছে আপনার কাছে? কোনগুলো? ওই সে যেটা ফিজিক্সের ফার্স্ট সিলেবাসটা যেটা মেকানিক্স এন্ড জেনারেল প্রপার্টি অফ ম্যাটার। এইগুলো আমি জাস্ট দাগ দিয়েছিলাম, কারণ এগুলো আমি অলরেডি কভার করে দিয়েছি ফিজিক্সের টাই, রাইট? মডেল অ্যাক্টিভিটি এগুলো ওই জন্য দাগ দিয়েছি। আর কিছু নেই। ঠিক আছে, চলো। তাহলে আমি তোমাদের এইটা আমি শেয়ার করে দিচ্ছি, আর আমি এই সপ্তাহে কোন একটা দিন সারপ্রাইজ আমি বলবো যে তোমরা নিজেদেরকে অনেস্টলি পরীক্ষাটা দিও, চেষ্টা করবে টাইমটা মেনটেন করে, অনেস্টলি কিছু না দেখে দিতে পারবে। চলো, bye.